মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল, ডেন্টাল অথবা এএফএমসি তে পরীক্ষা দিবা, তো তাদের জন্য কিন্তু ফিজিক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো ফিজিক্সে কিন্তু মার্কস তোলাটা অনেক সহজ অন্যান্য সাবজেক্টের তুলনায়। কারণ এখান থেকে খুবই সহজ সহজ এবং খুবই বেসিক প্রশ্ন হয়। তুমি যদি ভুল করে যাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে। তোমরা ফিজিক্সটাকে অনেকে হালকাভাবে নাও, বাট এটা কিন্তু একদম বেসিক থেকে প্রশ্ন হয়। ঠিক আছে? বেসিক বলতে সবাই ভাবে কি শুধু মুখস্থ মুখস্থ, বিষয়টা এরকম না। আজকের ক্লাসটি করলেই তুমি কিন্তু কি করে যাবা বলো তো, বুঝতে পারবা যে ফিজিক্সে দেখবা যে কতটা বেসিক প্রশ্ন হয়ে থাকে। আজকে আমরা কি করবো বলো তো, এই সিরিজের আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এই সিরিজের ক্লাস দিব। তো আমি এর আগে ভৌত জগত পরিমাপ তারপর ভেক্টর ক্লাস নিয়েছি। তোমরা ওই দুইটা ক্লাস যারা মিস করেছো তারা অবশ্যই ক্লাস দুটি দেখবা। আজকে আমরা কি বলতো, যে আমাদের ফার্স্ট ইয়ারে 3 নাম্বার যে চ্যাপ্টার, সেই 3 নাম্বার চ্যাপ্টার গতিবিদ্যার উপর ক্লাস নিব। আজকে আমরা মেডিকেলের মেডিকেল, ডেন্টাল এবং এফএমসির টোটাল বিগত 35 বছরের কোশ্চেন সলভ করব। সর্বমোট 68টি প্রশ্ন সলভ করব। তাহলে বুঝতে পারতেছো, ধৈর্য ধরে কিন্তু পুরো ক্লাসটি করতে হবে। হয়তো 40 থেকে 50 মিনিটের মতো লাগতে পারে। সো তোমরা অবশ্যই কে কোথা থেকে ক্লাস করতেছো, কে কোন ব্যাচের এবং তোমার কলেজের নাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই এই ক্লাস লিঙ্কগুলো পাঠাবা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে। এবং এই ক্লাসগুলো শুধু মেডিকেল না, পাশাপাশি বোর্ড পরীক্ষাতেও কিন্তু এই সেম ধরনের এমসিকিউ এসে থাকে। সো তোমরা একাডেমিকেও যদি এই ক্লাসগুলো করো তোমরা অনেক অনেক উপকৃত হবে। সো ভাইয়ারা, আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমে যদি আমরা দেখি এই অধ্যায়ের কিছু আমরা পরিসংখ্যানটা যদি দেখি, তো তোমরা জানো যে এই অধ্যায়ের আমাদের 20 সাল থেকে আর কি শর্ট সিলেবাসে নাই। 20 সালে তো পরীক্ষা হয় না, তারপর থেকে শর্ট সিলেবাসে ছিল না। তারপরে মেডিকেলে কিন্তু শর্ট সিলেবাস দেখে নাই, শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো তার ধারাবাহিকতা দেখো, আমাদের কোনো বছর 3টা, কোনো বছর একটা, কোনো বছর একটা। আগে কিন্তু আমাদের মেডিকেলে কি বলতো, শর্ট সিলেবাসের আগে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসছে। সো এই অধ্যায় থেকে তুমি একটা এমসিকিউ পাবা, এটা শিওর থাকো। ঠিক আছে, একটা এমসিকিউ থাকবা, পাবা, এটা শিওর থাকো। তবে মেডিকেলে কোনো কোনো বছর কোনো কোনো অধ্যায় থেকে 3টা 4টা প্রশ্ন দেয়, 2টা 3টা প্রশ্ন দেয়, আবার কোনো অধ্যায় থেকে দেয় না। সো তোমার কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, এটা তো তুমি বুঝতে পারবে না। তবে ফিজিক্সের বিগত বছরের কোশ্চেনও যদি তুমি সলভ করে যাও, তাও তুমি অনেক কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, প্রত্যেকটা অধ্যায়ের বিগত বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, মেডিকেলের ক্ষেত্রে আমাকে দেখতে পাচ্ছ ডেন্টাল, এফএমসি, আমি সব স্লাইড দিয়ে দিব। তো মোটামুটি আমরা বলতে পারি যে প্রত্যেক বছর কি বলতো একটা করে এমসিকিউ তোমার কিন্তু আসবেই। এটা একাডেমিকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সিকিউ এবং 3-4টে এমসিকিউ কিন্তু এসে থাকে। সো এই অধ্যায়টা তোমরা অলরেডি পড়েছো। যারা একাডেমিকের ক্লাস করো নাই, আমার চ্যানেলে আলটিমেট ফিজিক্স, ঠিক আছে, আলটিমেট ফিজিক্স এই চ্যানেলে দেখবা আমার ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমি কি বলতো একদম অন শর্ট 2টা ক্লাসে একটা অধ্যায় কমপ্লিট। আমি কিন্তু সিরিজ কিন্তু দেওয়া আছে, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গেলে 2 ক্লাসে এক অধ্যায় কমপ্লিট সিরিজটা তুমি দেখে ফেলবা। ইনশাআল্লাহ তোমার বেসিক, তোমার অ্যাডভান্স লেভেল যা যা দরকার সবকিছু তোমার কভার হয়ে যাবে। সো আমরা দেরি না করে চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। ঠিক আছে, কোশ্চেন সলভের ক্ষেত্রে দেখো ভাইয়া, কোশ্চেন সলভটা আমাদের জন্য অনেক সহজ একটা জিনিস। তারপরেও আমরা একটু খেয়াল করে দেখি যে কি বলছে, স্থিতি অবস্থা থেকে কোনো বস্তু কণা সুষম ত্বরণে অনুভূমিক সরল রেখা বরাবর যাত্রা শুরু করলো। ভালো কথা, সে কোন অবস্থা থেকে, আগে এটা বুঝতে হবে, স্থিতি অবস্থা থেকে। হ্যাঁ, তো চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, দেখো চতুর্থ এবং তৃতীয় এই ক্রমবাচক যদি থাকে এটাকে কি বলে বলতো, তম সেকেন্ড না? এটা হলো কি বলতো একটা নির্দিষ্ট সেকেন্ড, মানে কি তম সেকেন্ড, তাই তো? সো মনে রাখবা, তোমার এই যে ক্রমবাচক যদি থাকে, ক্রমবাচক মানে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম যদি থাকে সেটা কি ক্রমবাচক। তো চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত চাইছে। ঠিক আছে, এবং স্থিতি অবস্থা থেকে গেছে। তো দেখো তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া, তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি STH ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস কত, হাফ অফ এ 2t মাইনাস কত 1। এই সূত্রটা আমরা সবাই জানি, জানি কিনা বলো, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। সো এখন আমরা কি করবো বলতো, এস ফোর্থ আমরা একবার লিখে দিই, এস ফোর্থ বাই কত, এস ফোর্থ বাই কত, এস থার্ড অনুপাত চাইছে। তাহলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাই কি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের ইউ 0, তার মানে কিউ লেখার দরকার আছে নাই, তাহলে এখানে আমরা কি লিখবো বলতো, হাফ এ 2t মাইনাস 1 বাই কত, হাফ এ 2t মাইনাস 1। ঠিক আছে, তোমরা এটা না লিখে ডিরেক্ট মানও বসা দিতে পারো। কত বলতো, হাফ ইন্টু এর মান কত, আমাকে এর মান, আচ্ছা এর মান তো লাগতেছে না কারণ অনুপাত কাটা যাবে, তাহলে হাফ, তাহলে আমাদের কত বলতো 2t, 2 ইন্টু কত বলতো 4, যেহেতু আমাকে চতুর্থ সেকেন্ড, তো এখানে টির মান চতুর্থ হলে 4। ঠিক আছে, 2t মাইনাস 1, ওকে, বাই কত বলতো আমাদের, আচ্ছা এখানে আমি হাফ দিলাম কেন, হাফও তো আমাদের কাটা যাবে তাই না, হাফও কিন্তু কাটা যাবে, হাফও কিন্তু বলতো কাটা যাবে, হাফও তো কাটা যাবে তাই তো, হাফ
হাফ কাটা যাবে না, হাফ কাটা যাবে তাই না, বোর্ডে ডিস্টার্ব দিচ্ছে, যাই হোক এখানে কিন্তু হাফও কাটা যাবে, তাহলে কি হবে বলতো 2t - 1 কত 2 ইন্টু কত 4 - 1 বাই কত বলতো তোমার 2 ইন্টু 3 - 1, তাহলে কত আসতেছে বলতো 4 দুগুণে 8 - 1 কত 7, 3 দুগুণে 6 - 1 কত 5, মানে কত 7 বাই কত 5, 7 বাই কত 5, ঠিক আছে 7 বাই 5 মানে কত বলতো, অ্যান্সার কত হবে 7:5, 7:5, একদম শর্টকাটে তুমি মনে রাখতে পারবা 2t - 1 2t - 1, ঠিক আছে। অর্থাৎ তোমার এখানে একদম এরকম দেখো, এটা তুমি একবার যদি করো তারপর তুমি কিভাবে মনে রাখবা যে এখানে যত সেকেন্ড বলবে ওইটাকে 2 দ্বারা গুণ করে 1 কম হবে, তাহলে 4 সেকেন্ড বলছে তাহলে কত 4 দুগুণে 8 - 1 কত বলতো 7, তৃতীয় সেকেন্ড বলছে তাহলে কত হবে বলতো 3 দুগুণে 6 - 1 কত বলতো তোমার 5। সো এটা একটা করলে ওইটাকে তোমার নিজের মতো করে টেকনিক দিয়ে মনে রাখবা, কারণ পরীক্ষা হলে তো তোমার সময় থাকবে একটা এমসিকিউর জন্য 45 সেকেন্ড। সো বুঝতে পারতেছো যে তোমাকে কিন্তু অবশ্যই টেকনিক ফলো করে তোমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমার জন্য কিন্তু সবগুলো অ্যান্সার করা খুবই খুবই টাফ হয়ে যাবে, বুঝছো। তাহলে এরকম যদি থাকে 2 দ্বারা গুণ করে 1 কম হবে, 2 দ্বারা গুণ করে 1 কম হবে, ঠিক আছে। তারপরে আসো পরের কোশ্চেনটা বলছে কি স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ডে, কয় সেকেন্ডে ভাইয়া 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত হবে। এখানে দেখো স্থিতিশীল অবস্থা থেকে বলছে, এবং আমাকে কি কি দেওয়া আছে সেটা যদি আমরা দেখি একটু কষ্ট করে, আমাকে দেওয়া আছে টি কত বলতো, এখানে টি দেওয়া আছে তোমার, টি দেওয়া আছে হলো কত 5 সেকেন্ড, তাহলে টি ইজ ইকুয়াল টু কত 5 সেকেন্ড, আমি লিখবো কি কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কত এস দেওয়া আছে কত বলতো 187.5 মিটার, খুব ভালো। তারপরে আমাকে কি বলছে ত্বরণ চাইছে, এস চাইছে কত, কিন্তু এখানে দেখো ইউ কিন্তু তোমাকে দেওয়া আছে কত 0, তাহলে এই চারটা রাশির মধ্যে সম্পর্ক কি গতির বলতো, এস ইউ এ মানে এই যে এস এস এর সাথে তোমার দুইটা সম্পর্ক আছে, দুইটা 2 নাম্বার আর 3 নাম্বার, দুইটা বেগ থাকলে 2 নাম্বার, আর যদি ত্বরণ থাকে তাহলে কি ত্বরণ এবং সময় থাকে কি বলতো তোমার 3 নাম্বার। সো আমাদের এখানে 3 নাম্বার সূত্রটা হবে সোজা কথা, তাহলে কত বলতো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এ টি স্কয়ার। তুমি যখন দেখবা ভাই স্থিতি অবস্থা, তখন তোমার ইউটি লেখার দরকার আছে, আমি তো তোমাকে জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, তুমি পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখার দরকার নাই, তুমি ডিরেক্টলি কি লিখবা এস ইজ ইকুয়াল টু কত বলতো হাফ এ টি স্কয়ার, বিকজ অফ ইউ কি বলতো 0, তাহলে ইউ 0 হলে ইউ 0 এর সাথে টি গুণ করলে কত হবে 0ই তো হবে, তাই না। তাহলে এখান থেকে দেখো আমার এ ইজ ইকুয়াল টু কি আসতেছে বলতো 2s বাই কত টি স্কয়ার। আচ্ছা 2 ইনটু আমার এখানে কত হয় বলতো 187.5 বাই কত বলতো টি স্কয়ার, কয় সেকেন্ড 5 সেকেন্ড, মানে কত 25, ঠিক আছে 5 স্কয়ার, ঠিক আছে 25 না, আচ্ছা 5 স্কয়ারে লিখি, পরের লাইনে লিখি, সমস্যা নেই 5 স্কয়ার। আচ্ছা এখন দেখো তাহলে আমি এটা কিভাবে করব, অনেকে যেটা করে হ্যান্ড ক্যালকুলেশন বুঝে না, অনেকে কি এটার সাথে এটা করার 25 কে 2 দ্বারা ভাগ করে দেয় 12.5 দেন তারপরে মিলাইতে পারে না, না এরকম থাকলে ভাই এটার সাথে এটা গুণ করে দিবা পয়েন্ট থাকলে, দেখতে পাচ্ছ যে 187 দ্বিগুণ যা হবে 0.5 এর সাথে 2 গুণ করলে কত হয় 1 হয় না, তাহলে কি তার সাথে 1 যোগ করে দিবা, তাহলে 187 দ্বিগুণ কত বলো তো, 187 দ্বিগুণ হবে হলো 7 দুগুণা 14 4 হাতে আমার কত 1, 8 দুগুণা 16 আর 1 কত 17, হাতে আমার কত 1, 2 1 2 আর কত 3, 374 হইছে না। 187 দ্বিগুণ কত 374, কিন্তু 0.5 ছিল, তার মানে কি 1 বাড়বে, যেহেতু 1 বাড়বে তাহলে আমার কি হবে বলতো এখানে, এখানে কি হবে বলতো 375 হবে, তাই তো 375 বাই কত আমাদের 375 বাই কত 25। এখন দেখো 375 বাই 25 এটা করা কি খুব কঠিন হয়ে যাবে, 100 এর মধ্যে 25 যায় কয়বার 4 বার, তাহলে 200 এর মধ্যে কয়বার 8 বার, 300 এর মধ্যে কয়বার বলতো 12 বার, আর 75 এর মধ্যে কয়বার 3 বার, তাহলে কত হবে বলতো 12 3 15, তার মানে কত 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমাদের आंसर কত বলতো 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কোশ্চেনটা কিন্তু আরেকবার আসছে, এর আগেও আসছিল, রিপিট হইছে, ঠিক আছে 15 মিটার পার কত সেকেন্ড স্কয়ার, ক্লিয়ার। আচ্ছা তারপরে আসো আমাকে কি বলছে, একটি বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে, খাড়া উপরের দিকে ভাই, খাড়া উপরের দিকে যদি নিক্ষিপ্ত হয় বলছে কি এটি কত সময় শূন্যে ভাসমান থাকবে, তার মানে কি এখানে কি ছোট টি নাকি বড় টি, কত সময় শূন্যে ভাসমান থাকবে, তার মানে কি বস্তুটা উপরে উঠবে তারপরে কি নামবে, নামার ভূমিতে আঘাত করা আগ মুহূর্ত পর্যন্ত যে সময় সেটাই তো শূন্যে ভাসমান থাকা, তাই না, তার মানে এখানে কি বলতো বড় টি। সো তোমার খারাপ ভাবে যদি দেয় তাহলে বড় টি ইজ ইকুয়াল টু কত 2u বাই জি, 2u বাই জি, তাহলে কত আমার 2 ইনটু ইউ এর মান কত 4.9 বাই কত 9.8, এটাকে দ্বিগুণ করলে কত হয় 9.8 ই তো হয়, 9.8 বাই 9.8, তাহলে কত হবে বলতো 1 সেকেন্ড। এখানে তোমার এই ভির মান মানে ইউ এর মান কি কি থাকতে পারে বলো,
এই ইউ এর মান থাকতে পারে এরকম, হ্যাঁ, ধরো 9.8 থাকতে পারে, তারপর কি থাকতে পারে তোমার 20 থাকতে পারে, তারপর কি থাকতে পারে 10 থাকতে পারে, 19.6 থাকতে পারে, তারপর 48 থাকে, অনেক সময় 49 থাকে, এরকম থাকে, এই বিভিন্ন বেগ দেয়া থাকে, বুঝছো? একই রকমই তো। তো অ্যান্সার কত হবে বলো তো? 1 সেকেন্ড। অ্যান্সার কত? 1 সেকেন্ড। তাহলে এটা ক্লিয়ার? সবাই বলো, সবাই তোমরা তো সবাই ইউটিউবে ক্লাসটা দেখতেছো, ঠিক আছে? সবাই অবশ্যই কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ঠিক আছে? তারপর আসো, এবং তোমরা এই যে আমি যখন পড়াই, আমি বোঝানোর মধ্যে তো তুমি তো কোশ্চেনটা দেখে ফেলছো, অ্যান্সার কি হবে অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? সবাই প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিবা। তাহলে কি হবে ভাইয়া, তুমি যে শুনতেছো আমার কথা এবং তুমি যে অ্যান্সারটা একবার লিখতেছো, মানে কমেন্টে লিখতেছো, তার মানে কি, কমেন্টে লেখা মানে হলো যে তুমি একবার লিখে ফেললা। আর তোমরা তো জানো একবার লেখা 3-4 বারের কি পড়ার সমান। সো তোমার টাইমটাও নষ্ট হবে না। সো একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। আর একটু স্মার্ট যদি না হও তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে, অনলাইনে ক্লাস করে অতটা বেনিফিট হবে না। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আমার কি বলে, তোমাদেরকে আমরা কি বলি, অনেক সময় কি বলি, দুষ্ট বলি, পাখি বলি, যাই বলি না কেন, তোমরা দুষ্ট হও, পাখি হও, যাই হও না কেন, ঠিক আছে, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাস করার সময়, রেকর্ড ক্লাসগুলো, স্পেশালি এমসিকিউর ক্লাসগুলো করার সময় নিজে নিজে কমেন্ট করবা। এতে কি হবে, একবার লেখা হয়ে যাবে, তোমার টাইমটা কাজে লাগবে। একটু স্মার্ট হও, সময়গুলো কাজে লাগাও, তাহলে তোমার আফসোস করতে হবে না। তো আসো আমরা 4 নাম্বার কোশ্চেনটা দেখি। 4 নাম্বার কোশ্চেন কি বলছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 100 মিটার, এবং সে যাচ্ছে কত বলতো, 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ। তার মানে এখানে আমাকে কি দেওয়া আছে, দুইটা দূরত্ব দেওয়া আছে, একটা কি ট্রেনের দৈর্ঘ্য মানে দূরত্ব, আর একটা হলো কি ব্রিজের দৈর্ঘ্য, তাই তো, এবং বেগ কত সেটা দেওয়া আছে। আমাকে বলছে কি ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, সময় চাইছে, ঠিক আছে? তো এই টাইপের জিনিসের ক্ষেত্রে দেখো, যদি এইটা যদি তোমার ব্রিজ হয়, ধরো এটা যদি তোমার ব্রিজ হয় কত, 1 কিলোমিটার, ঠিক আছে? এখন এটা হলো কি ট্রেন, এটা হলো কি বলতো ট্রেন, যেটা আমার কত বলতো 100 মিটার। 1 কিলোমিটার মানে কি বলতো 1000 মিটার না, তো আমি 1000 মিটার লিখে দিই এখানে, 1000 মিটার ব্রিজ। এখন দেখো ট্রেনটা তোমার কি বলতো, তোমার কি করছে, যখন অতিক্রম করবে, যখন অতিক্রম করবে তখন আলটিমেটলি কি হবে, ট্রেনটা যখন অতিক্রম করবে তার মানে তোমার ট্রেনটা কিন্তু তাকে এই ব্রিজটা কি এই বরাবর আসতে হবে না, অতিক্রম করা মানে কি বলতো, তাহলে ব্রিজটা পার হইতে হবে। তাহলে এইটা যদি ট্রেনের পিছনের সাইড হয় তাহলে পিছনের সাইড অবশ্যই যাইতে হবে, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তার মানে এই বি এই এ, তাহলে আলটিমেটলি দেখো এই ট্রেন কত দূরত্ব অতিক্রম করলো, দেখো এইখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যাইতে হচ্ছে মাথার ক্ষেত্রে, আবার এই পিছন দিক দিয়েও যদি দেখো তাহলে আলটিমেটলি কত বলতো 1100 মিটার না, 1100 মিটার অতিক্রম করা লাগছে। সো এই যে খেয়াল করবা এই ট্রেনগুলোর ক্ষেত্রে, এই ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে ব্রিজ যদি থাকে তাহলে তোমার গাড়ি বা ট্রেনের জায়গায় গাড়িও থাকতে পারে। তাহলে আলটিমেটলি কি হবে বলতো, যখন ব্রিজটা পার হবে তার মানে তখন তার দূরত্বটা কি হবে বলতো, ওই গাড়ির বা ওই ট্রেনের দৈর্ঘ্যটাও কিন্তু হিসাব করতে হবে। সো এইখানে আমি তোমাদের একদম খুব সহজভাবে বলি যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু কত বলতো, ভিটি না, আর এই ট্রেনের ক্ষেত্রে ব্রিজ অতিক্রম করার ক্ষেত্রে সোজা কথা মনে রাখবা S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু কত বলতো, ভিটি। কারণ এখানে এস আমার কি বলতো দুইটা, একটা হলো কি ব্রিজের দৈর্ঘ্য আর একটা কি বলতো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে দুইটা যোগ হয়ে যাবে। সো আলটিমেটলি কি হবে বলতো, টি ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 বাই কত ভি। এটা মনে রাখলে হয়েছে, এই লাইনটা মনে রাখবা, জাস্ট এই লাইনটা মনে রাখলেই কিন্তু তোমার হয়ে গেল। ওকে, এখন দেখো এটা কত বলতো 1000 প্লাস কত 100, মানে আমি একবার লিখে দিই 1100, দুইটা মিলে কত হবে বলতো 1100 বাই কত, ভির মান কত, ভির মান 45, যেহেতু আমার মিটার তার মানে এখানে আমার কি করতে হবে বলতো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিতে হবে। তাহলে কি করবা 45 ইন্টু আমার কি বলতো 1000 ভাগ কত বলতো 3600, তাই না? ওকে, কিলোমিটার পার আওয়ার, তাহলে 1000 ভাগ 3600, তাহলে এখন কি হবে দেখো এখানে ছিল কত 1100 ইন্টু 3600 গেল কোথায় উপরে, নিচে আসলো কি বলতো আমাদের 45 ইন্টু কত 1000। এখন আমরা একটু কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য, এটা এটা কাটলাম, ঠিক আছে, এই শূন্য এই শূন্য কাটলাম, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। তাহলে দেখো তুমি যদি 9 দ্বারা কাটো, 9 দ্বারা কাটো তাহলে কত, এটা হবে কত 4, এটা হবে কত হচ্ছে 9 কত 5 নং 45, 5,
এখন দেখো তুমি যদি এটাকে যদি তুমি আরো কাটো, দেখো তো কয়বার যায়, 5 20 কত হয় বলো তো, 5 20 100, তাহলে 110 এর মধ্যে 5 যাবে কয়বার, 5 যাবে হলো 22 বার, তাই না? 22 বার 110 এর মধ্যে, তাহলে দেখো 22 ইন্টু কত, 22 ইন্টু 4 কত হবে বলো তো, 88 সেকেন্ড। খুব কঠিন অঙ্ক বলো, খুব কঠিন না কিন্তু, 88 সেকেন্ড আছে না, এই যে আছে 88 সেকেন্ড। ক্লিয়ার? তারপরে আসো কি বলছে, 48 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই যে বাংলায় লেখা থাকে মিটার পার সেকেন্ড, এগুলোতে আবার ঘাবড়ায় যেও না। যে বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে, এই যে বলছিলাম না একই টাইপের অঙ্ক। তাহলে এখানে কি টি ইজ ইকুয়াল টু কত, 2u/g, তাহলে 2 ইন্টু ইউ এর মান কত 48 বাই জি এর মান কত 9.8, কত হয় বলো তো এখানে তোমার 48 ইন্টু 2 কত 96 বাই কত 9.8। দেখো 96 কে 9.8 দ্বারা ভাগ করলে মানে 98 কে 9.8 দ্বারা ভাগ করলে কত হয়, প্রায় 10 হয়। তাহলে 96 কে তুমি যদি 9.8 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, 10 এর কাছাকাছি, 10 এর কি বলতো কাছাকাছি হবে। তাহলে 10 এর কাছাকাছি হলে সেটা কত বলতো আমাদের আলটিমেটলি 9.8। সো 9.8 একদম সহজ হিসাব। তারপরে আসো যে একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। ঠিক আছে, অর্ধেক বেগ হারায়, গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা বেগ অর্ধেক হারালে বেগ অর্ধেক হারালে, ঠিক আছে, বেগ অর্ধেক হারালে s1 ইজ ইকুয়াল টু কত, s বাই কত 3। ঠিক আছে, অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা s। তাহলে আমার কত হবে বলতো 0.56 বাই কত 3। তাহলে 0.56 বাই 3 কত হবে 0. তুমি যদি এটাকে 60 ধরো, 60 ধরলে কত হবে, 3 দ্বারা ভাগ করলে কত হবে 20। তার মানে 20 তো হবে না, তার মানে তার থেকে একটু কম হবে, 19ও হবে না। ঠিক আছে, 57 হলে 19 হইতো, তার মানে আমাদের যেহেতু 56, তার মানে কি 18 পয়েন্ট সামথিং হবে, তাই না? তো যেহেতু আমাকে পয়েন্ট আছে তার মানে কি পয়েন্ট কত বলতো 187 মিটার। ঠিক আছে, পয়েন্ট ধরো তুমি এটা যদি পয়েন্ট বাদ দাও তাহলে 56 ধরো, 56 এর মধ্যে কত যায় বলতো 18 পয়েন্ট সামথিং। যেহেতু পয়েন্ট আছে তার মানে কি পয়েন্ট 18 দিয়ে দেখো কোন অপশনটা আছে, 0.18 দিয়ে কোন অপশনটা আছে, বি আছে, তাহলে বি অ্যান্সার। বুঝো নাই, বি অ্যান্সার। ওকে, সো এখন 0.187। ওকে, এখন দেখো বেগ যদি আমাকে অর্ধেক না হারায়, অন্য কিছু হারায়, 1/3 হারায়, 1/4 হারায়, তখন আমি কিভাবে করব? তখন টেকনিকটা হলো যে দেখো বেগ অর্ধেক হারাইছে মানে কি বলতো, বেগ অর্ধেক হারাইছে মানে কি বলতো, ভি ইজ ইকুয়াল টু কত বলতো, ইউ বাই কত বলতো 2, ইউ বাই কত 2। সো আমাকে কি করতে হবে বলতো, এই ইউ বাই এন এর সাথে তুলনা করতে হবে। বেগ 1/n অংশ হ্রাস পেলে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি টেকনিকটা, বেগ 1/n অংশ হ্রাস, তাহলে সেক্ষেত্রে s1 ইজ ইকুয়াল টু কত, s ইন্টু কত n-1 তার হোল স্কোয়ার বাই কত 2n-1। বোঝার চেষ্টা করো যে আমরা এখানে খেয়াল করে দেখো s মানে যতটুকু প্রবেশ করলো, ঠিক আছে। তো জিনিসটা হলো যে এই যে এইটুকু ধরো s দূরত্ব আসার পরে বেগ হলো কত 1/u/n, ঠিক আছে, মানে কি 1/n অংশ হ্রাস পাইছে। ঠিক আছে, তো আরো ধরো s1 যাবে, তাহলে এই s1টাই আমাকে বের করতে হবে। এখানে সে কি করছে বলতো, ইউ বেগে ঢুকছে। এখন দেখো যে একটা দূরত্ব অতিক্রম করার পরে বেগ কত অংশ হ্রাস পায়, ওই যে 1/, নিচের যেটা সেটা আমার কি বলতো n। এই যে বেগ কত হয়েছে, অর্ধেক হয়েছে না, মানে কি u/2, এই নিচের এইটাই আমার কি বলতো n, এটাই কি n, নিচের 1/, যেটা নিচেরটা এটি আমার কি বলতো n। তুমি দেখো 2 যদি বসাও এখানে, অর্ধেক হলে কত, n এর মান কত 2, তাহলে 2 - 1 কত 1, তাহলে 1 স্কয়ার মানে তো s থাকলো, 2 × 2 কত 4 - 1 কত 3, তার মানে কত s/3। বুঝতে পারছো টেকনিকটা, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা তুমি ইউজ করতে পারবা। তারপরে আসো 7 নাম্বার কোশ্চেনটা দেখো, একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে বস্তুটি ত্বরণ কত। দেখছো এই অঙ্কটা আরো আগেও আসলো না, একটু আগে আমরা সলভ করলাম না, এই যে এটা কোনটা 187.5, 187.5, এই যে দেখো এটা সেম অঙ্ক না, সেম অঙ্ক 24-25-এ আসছে, আবার সেম এইটাই আবার কত সালে আসছিল বলতো, তোমার 17-18-তে আসছে মেডিকেলেই। তোমরা যারা ভাবো যে রিপিট হয় না, কোশ্চেন কিন্তু রিপিট হয়। এটা তো একটা অধ্যায়ের কোশ্চেন দেখলাম, এই একটা অধ্যায় তুমি 3-4টা কোশ্চেন রিপিট পাবা। তো প্রত্যেকটা অধ্যায় এরকম রিপিট পাইলে বুঝতে পেরেছো
যে তোমার মেডিকেলে যে 20 টাইমস ফিজিক্সে থাকে তার মধ্যে 5 থেকে 6টা কোশ্চেন তুমি রিপিটই পাবা, আর একদম বেসিক থেকে কোশ্চেন পাবা। যেই টাইপের কোশ্চেন আসে ওই ধরনের কোশ্চেনই আসবে, ওই টপিকসগুলো থেকে আসবে। সো প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমার এই সিরিজের প্রত্যেকটা ক্লাসও যদি করো তাও তোমার কি বলতো সামগ্রিক একটা ধারণা হয়ে যাবে। কারণটা কি? কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাকে ব্যাখ্যা সহ পড়াচ্ছি। আমি কিন্তু শুধু বলতেছি না এটির অ্যান্সার এটির অ্যান্সার এটা বলতেছি না, আমি কিন্তু করে দিচ্ছি হাতে কলমে, হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে। তাও সো একটু কষ্ট করে, একটু সময় লাগবে আমার সলিউশনে। কারণটা হলো একটা অধ্যায়ের তোমার কোন ইউটিউবে বা কোনো জায়গায় তুমি কোনো প্ল্যাটফর্মে দেখবা না যে 35 বছরের কোশ্চেন তোমাকে সলভ করাইছে, বাট আমি তোমাকে 35 বছরের কোশ্চেন সলভ করে দিচ্ছি। সো ভাইয়ারা একটু কষ্ট করে, যেহেতু ভাইয়া কষ্ট করতেছে তাহলে তোমাদের জাস্ট ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা হিসাবে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে ধরে ধরে নিয়ে আসবা। কারণটা কি? শুধু এই ক্লাসই না, তুমি আমার চ্যানেলটা ভিজিট করে দেখো, আলটিমেট ফিজিক্স, ফিজিক্সে তোমার যত কন্টেন্ট দরকার সব কন্টেন্ট পাবা। মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট সামনে আসবে, পাশাপাশি একাডেমিক কন্টেন্ট তো রেগুলার আপলোড হচ্ছেই, ঠিক আছে। ওকে, তারপরে আসো সেম কোশ্চেন, এটা সেম কোশ্চেন, তাহলে অ্যান্সার হবে কত? 15। তারপর বলছে কি, একটি বস্তুকে অনুভূমির সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা মনে রাখো। এটার ক্ষেত্রে এটা মনে রাখো, এটা জিনিসটা কি, এখানে যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা হলো যে যদি থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা নট আর কি 45 ডিগ্রি হলে তখন তুমি বলো তো আমাদের যে আনুভূমিক দূরত্ব তখন এক্সটা কি হয়ে যায় বলো তো? আর ম্যাক্স হয়ে যায় না? আর ম্যাক্স হয়ে যায় না? কারণ আর ম্যাক্স কখন হয় বলতো? যখন 45 ডিগ্রি। আর আর ম্যাক্স মানে কি বলতো? আর ম্যাক্স হলো ভি নট স্কোয়ার বাই কত বলতো? জি। আমাদের আর ইজ ইকুয়াল টু কি ছিল ভাই? আমাকে আর ইজ ইকুয়াল টু ছিল ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই কত? জি। আলটিমেটলি এখানে থিটা নট 45 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি তুমি কত পাবা? 90 ডিগ্রি পাবা, মানে কি 1 পাবা, তখন আর ম্যাক্স হয়ে যায়, তাই তো? এটা হলো আমাদের কি মেইন সূত্র। বাট থিটা নট 45 হলে তখন আরটা কি হয়ে যায়? আরটা হয়ে যায় তোমার কি বলতো? আর ম্যাক্স। আর আর ম্যাক্স হলে তখন আমাদের কি হবে বলতো? ভি নট স্কোয়ার বাই জি। তাহলে আমাকে ভি নট মানে আমাকে বেগের মান কত দেওয়া আছে? 9.8। তাহলে 9.8 স্কোয়ার বাই নিচে কত বলতো? 9.8। 9.8 স্কোয়ার মানে কি ভাই? দুইটা 9.8, তাই না? গুণ আকারে আছে। সো একটা 9.8 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে কত? 9.8, ঠিক আছে, মিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? 9.8 মিটার। 9.8 মিটার। ওকে, তারপরে আসো, আমার কি বলছে? একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে তা কতক্ষণ শূন্যে থাকবে? এটা কিন্তু আমাদের কি বলতো 24-25-এও আসছে সেম কোশ্চেনটা। এটা অ্যান্সার হবে কত বলতো? 1 সেকেন্ড না? 1 সেকেন্ড। তারপরে আসো, আমাকে বলছে কি একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারে? এবার এইচ ম্যাক্স চাইছে। ভাইয়া এইচ ম্যাক্স কি বলতো? এইচ ম্যাক্স যেহেতু খারাপভাবে দিছে তার মানে কি হবে বলতো? আমাদের ইউ স্কোয়ার বাই কত? 2g। ইউ স্কোয়ার বাই কত? বা ভি নট স্কোয়ার বাই 2g। সো এখানে আমার কত হবে বলতো? 19.6 স্কোয়ার বাই 2g। 2 ইন্টু কত? 9.8। তাহলে দেখো এখানে কত হয়? 19.6 স্কোয়ার বাই কত? 19.6। দেখো সেম স্কোয়ার বাই নিচে সেম, তার মানে কি একটা কাটা যাবে না? সো এখানে অ্যান্সার হবে কত? 19.6 মিটার। সো আমাদের অ্যান্সার হবে কত? 19.6 মিটার। অ্যান্সার হবে কত? তোমরা কি লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ? স্পষ্ট দেখা যাচ্ছে। তো 19.6 মিটার, 19.6 মিটার। ওকে, এবার আসো, একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরে পড়বে? বলটি কত দূরে পড়বে, ঠিক আছে। সো আমাকে এখানে দেখো 45 ডিগ্রি দিছে না? 45 ডিগ্রি দিছে মানে কি? তাহলে আর ম্যাক্স হবে। তাহলে আর ম্যাক্স বিকজ অফ থিটা নট কত বলতো? 45 ডিগ্রি। থিটা নট 45 ডিগ্রি হলে আমার আর কি হয়ে যাবে? আর ম্যাক্স হবে। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হবে বলো? আর ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে হলো এখানে আমার কত? ইউ স্কোয়ার বাই, একটু মোটা করে দেই, ইউ স্কোয়ার বাই কত বলতো? ইউ স্কোয়ার বাই কত? জি। তাহলে এখানে খেয়াল করে দেখো আমার কত আসতেছে, যে ইউ স্কোয়ার মানে কত? 20 স্কোয়ার বাই কত? 9.8 মানে কত? 400 বাই কত? 9.8। আচ্ছা, 400 কে তুমি যদি এটাকে যদি 10 ধরো,
9.8 মানে প্রায় 10 ধরতে পারি, তাই না? তাহলে 400/10 মানে কত হবে বলো? 40 না? তাহলে 400/10 মানে কত? 40, হ্যাঁ 40। কত হবে বলো তো? 40। তো এখানে কি আমাদের দেখো অপশনে কিন্তু তোমার এই 40ই আছে। এই দেখো অপশনে কিন্তু 40ই আছে। সো আমার কত এখানে বলো তো? প্রায় 40, একদম এক্সাক্ট 40 আসে না, কিন্তু প্রায় কত বলতো 40 মিটার চলে আসে আমাদের। প্রায় কত 40 মিটার কিন্তু চলে আসে, প্রায় 40 মিটার চলে আসে। তারপরে দেখো আমাদের 12 নাম্বার কোশ্চেন বলছে কি, কোন বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি, দুইটি, তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায়। আচ্ছা, কোন বস্তু মানে কোন বস্তুর নিম্নের কোনটি দ্বিমাত্রিক বস্তু? খুব ভালো কথা, পাথর, ইট, সিলিন্ডার। এই যে পাথর, ইট, সিলিন্ডার এইগুলা এই যে এই পাথর, ইট, সিলিন্ডারের কয় মাত্রিক জানো? এটা কিন্তু তোমার ত্রিমাত্রিক, তাই না? তোমরা এক্সাম্পল হয়তো বা পড়ছো। এগুলো কি বলতো? ত্রিমাত্রিক, ঠিক আছে? তারপরে পাতলা কাগজ, পাতলা টিনের পাত, এইটা হলো তোমার দ্বিমাত্রিক পাতলা। এই যে কাগজ, এটা কিন্তু তোমার দ্বিমাত্রিক, কারণ এক্স অক্ষ আছে আবার ওয়াই অক্ষ আছে। তার মানে এটা কি আমার বলতো? দ্বিমাত্রিক। এটা হলো তোমার দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক। আর লম্বা সরু কাঠি এবং ঋজু সুতা, ঠিক আছে? লম্বা সরু কাঠি এবং ঋজু সুতা, এটা কি বলতো? এটা হলো একমাত্রিক। এটা হলো একমাত্রিক। এটা হলো কি একমাত্রিক, বুঝছো? এই এক্সাম্পল গুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে তোমাকে কোনটি দ্বিমাত্রিক এটা আসছে হয়তো, এটা আনসার হবে কি তাহলে বলো তো? সি। এখন তোমার কোনো কোশ্চেনে কিন্তু তোমার কোনটা ত্রিমাত্রিক সেটাও আসতে পারে, তাই না? এই জন্য তোমাকে কি করতে হবে? অপশন, প্রত্যেকটা অপশনই তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা অপশনই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপরে আসো আমাকে কি বলতো 13 নম্বর কোশ্চেন, ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি? এটা তোমার বিভিন্ন প্রকার গতির উদাহরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু বই থেকে অবশ্যই অবশ্যই সবাই নোট করে নিবা, এই যে এই স্লাইডের এখানে নোট করে নিবা তোমরা, ঠিক আছে? কি বলতো? বিভিন্ন প্রকার গতির উদাহরণ কি বলতো? বিভিন্ন প্রকার গতির উদাহরণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, বিভিন্ন প্রকার গতির উদাহরণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো এটা তোমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে বলতো? ভালোভাবে পড়তে হবে। সো দেখো কি বলছে, ঘড়ির কাঁটা, এটা অবশ্যই আমাদের কি বলতো? ঘূর্ণন গতি, ঘুরতেছে, এবং কি বলতো এটা আবার কি বলতো? পর্যাবৃত্ত গতি। সো এখানে কি ঘূর্ণন গতি এটা আছে, আবার কি পর্যাবৃত্ত গতিও আছে। মেডিকেলে একটা সমস্যা, যদি তোমার দুইটা রাইট হয় তাহলে তোমাকে দুইটাই দাগাইতে হবে, শুধু একটা দাগালে কিন্তু হবে না, আমাদের দুইটাই কিন্তু রাইট, ঠিক আছে? দুইটাই কিন্তু রাইট। ওকে। শুধু ঘূর্ণন গতি কোনটা জানো? যে ফ্যান, ফ্যান যে ঘুরে, ঠিক আছে, ঘূর্ণন গতি। তারপর দেখো আনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি? আনুভূমিক পাল্লার কি বলতো? আর ইজ ইকুয়াল টু কত? ভি নট স্কোয়ার সাইন, সাইন কি বলতো? সাইন 2 থিটা নট বাই কত? জি। এখানে তোমার থিটা নটের পরিবর্তে কি ইউজ হয়েছে বলতো? এ। তাহলে কোনটা ইউজ হয় বলতো? ভি নট স্কোয়ার সাইন 2a বাই কত? জি। এই যে আলটিমেটলি আমাকে থিটা নটের পরিবর্তে জাস্ট আমি এ দিছি, এ মানে কি কোণ, এখানে এ দ্বারা কোণ বুঝাইছে, তাহলে অ্যান্সার হবে কি বলতো? সি। তারপরে আসো আমাকে কি বলছে, আচ্ছা তারপরে আমাকে কি বলছে, ত্বরণ সম্পর্কে কোনটি সঠিক? ত্বরণ সম্পর্কে কোনটি সঠিক? ধনাত্মক ত্বরণকে মন্দন বলে না, এটা বাদ। ত্বরণের মাত্রা সমীকরণ L/T ইনভার্স 2, তার মানে এটাও হবে না। ত্বরণে বেগের পরিবর্তন হয়, এটা অবশ্যই রাইট। ত্বরণে কি বেগের পরিবর্তন হয়? বেগের পরিবর্তন না হলে কি ত্বরণ পাওয়া যায়? না, এটা রাইট। অভিকর্ষ ত্বরণ একটি অসমত্বরণ, না, এটা তো আমাদের সমত্বরণেই পড়ে। তার মানে আমাদের কিন্তু কি বলতো? অ্যান্সার কি বলতো? সি। অ্যান্সার কি বলতো? তোমার সি হবে। অ্যান্সার হবে কি? সি। ওকে, অ্যান্সার কি হবে বলতো? সি। তারপরে আসো থিওরিটিক্যাল প্রশ্ন, গতি ও দ্রুতি দুটোর জন্যই প্রয়োজন হয় কি বলতো? বল, শক্তি, ক্ষমতা, কাজ। কোনটা বলতো? আমাদের অবশ্যই কি বলের, বলের। গতি এবং বলের জন্য কি প্রয়োজন হয় বলতো? বলের প্রয়োজন হয়। বল না দিলে কি তোমার গতি হবে? না। একটি বাইসাইকেলের চাকার গতি নিম্নের কোনটির উদাহরণ? বাইসাইকেলের চাকার গতি মানে কি? সে ঘুরতেছে আবার কি সামনে আগাচ্ছে, তার মানে কি ঘূর্ণন গতিও আছে, আবার কি বলতো? তোমার চলন গতিও আছে। তার মানে এটা কি হয় বলতো? তোমার শুধু ঘূর্ণন গতি দিলে হবে না, তার মানে এটা তোমার জটিল গতি হবে। কি হবে বলতো? অ্যান্সার জটিল গতি। কারণ কি বলতো? তোমার এখানে ঘূর্ণন গতি প্লাস চলন গতি আছে, ঘুরে ঘুরে সামনে আগাচ্ছে, সেটা কি গতি বলতো? এটা জটিল গতি, ঠিক আছে? তারপরে আসো আমাদের কি বলছে, গতিশীল বস্তুর অবস্থান x এবং সময় t এর সম্পর্ক। x ইজ ইকুয়াল টু কত? 18 মিটার প্লাস 12 মিটার পার সেকেন্ড t, এবং কত? 1.2 মিটার পার সেকেন্ড, মানে 1.2 টি স্কয়ার সোজা কথা, ঠিক আছে? এখন কোনটা সঠিক? মানে মেইনলি এখানে x ইজ ইকুয়াল টু সমীকরণটা দেখো, x ইজ ইকুয়াল টু সমীকরণটা হলো 18, একক বাদ দিয়ে যদি তুমি লেখো কত? 12t প্লাস কত বলতো? প্লাস না মাইনাস, মাইনাস 1.2
কি হবে বলতো তোমার টি স্কোয়ার। জাস্ট এখন কি করো বলতো, তুমি টির মান একবার এক জায়গায় 0 বসাও, টির মান 0 বসালে এটাও 0 আসবে, এটাও 0 আসবে, তাহলে কি হবে 18। তাহলে এটা আমার কিন্তু কি রাইট, 18 মিটার, এটা কি বলতো রাইট। তাহলে আমাদের কি বলতো যে এক্স ইজ ইকুয়াল টু কত 18, এটা কত 18, ঠিক আছে, এটা তোমার রাইট। হ্যাঁ, তারপর কি বলছে এক্স ইজ ইকুয়াল টু তোমার কত আসছে বলতো 1 বসাইলে, এক্স ইজ ইকুয়াল টু যদি তুমি 1 বসাও তাহলে কি আসবে বলতো, 1 বসাইলে তোমার কত আসতেছে বলতো, এখানে এই যে এটা আসতেছে না 28.8, কিন্তু এখানে আছে কত 28.2, বলছে কোনটি সঠিক নয়, তার মানে কি বি নাম্বার কি আমার সঠিক নয়, তাহলে এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। এখন যেহেতু আমার মেডিকেলে অনেকগুলো অপশন হতে পারে, তাহলে ওগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তো এখন দেখো সি নাম্বারের ক্ষেত্রে দেখো 37.2, এখানে তো আছে কত 37.2, তার মানে এটাও কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে। আমাদের ডি নাম্বারে দেখো এখানে সলিউশনগুলো করে দেওয়া আছে আর কি, ডি নাম্বারে কত বলতো 3 হলে তাহলে আমার কত হবে বলতো 45.2, কিন্তু এখানে আসছে কত 43.2, তাহলে কি এটা অ্যান্সার হবে না, এটা কি সঠিক না, আমাকে সঠিক নয়ই তো চাইছে, তার মানে এই এ আর সি কিন্তু সঠিক, আর বি আর ডি কি বলতো সঠিক নয়, তাহলে অ্যান্সার কি বলতো, অ্যান্সার হবে বি এন্ড ডি, আমাকে দুইটাই হবে। ঠিক আছে, মেডিকেল 8-9 সালের কোশ্চেন এটা। এবার আসো গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়, কোন সমীকরণটি সঠিক নয়। বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর সমীকরণ ঠিক আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে তো স্কোয়ার নাই, তার মানে এটাই আমাদের অ্যান্সার বোঝা যাচ্ছে। আবার এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটাও ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে অ্যান্সার হবে কি বলতো বি, 4 নম্বর সমীকরণটা আমাকে সঠিক দেয় নাই, ইউ স্কোয়ার হবে তো তাই না, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো বি নট স্কোয়ার প্লাস কত 2as, বাট এখানে কি বলতো এই স্কোয়ারটা কি বলতো ওখানে নাই। তারপর দেখো একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে, খুব ভালো, গুলির বেগ 3 গুণ করছে ভাই, কয় গুণ করছে 3 গুণ করছে, ঠিক আছে, তো বেগ 3 গুণ করছে, তাহলে আমাদের কি হবে বলতো, তো করা হলে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, ভি ইজ ইকুয়াল টু কত বলতো তোমার এন স্কোয়ার না, না এন ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার, এন ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার, এন ইজ ইকুয়াল টু কত বলতো ভি স্কোয়ার, তাহলে এন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, বেগ কয় গুণ করছে 3 গুণ, তাহলে আমার কয় গুণ বলতো 3 গুণ, তাহলে এখানে আমার কত হয় বলতো তোমার 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করলে কত বলতো তোমার এন কি বলতো, এখানে এন কিন্তু তোমার তক্তার সংখ্যা, আবার গুণ বুঝো না তক্তার সংখ্যা, আর ভি কি বলতো বেগের গুণ, বেগের গুণ, বেগের গুণ, তাহলে কত হবে 9, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে 9টি। ঠিক আছে, তোমাকে যদি অনেক তক্তার সংখ্যা দেওয়া থাকে বেগ চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার কি হবে বলতো ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার এন হবে, যদি তোমাকে কি বলতো তক্তার সংখ্যা দেওয়া থাকে বেগ চায় তখন হবে এটা, আর যদি বেগের গুণ করে তাহলে এটা। একটি পাহাড়ের চূড়া থেকে একটি বল আনুভূমিকভাবে 40 মিটার পার সেকেন্ড দ্রুতিতে নিক্ষেপ করা হলো, আনুভূমিকভাবে নিক্ষেপ করছে, বাতাসে বাধা না থাকলে 3 সেকেন্ড পরে দ্রুতি কত, খুব ভালো কথা। তো ভাইয়া যে কোনো সময় পর বেগ কত, সেই বেগ ভি ইজ ইকুয়াল টু কত বলতো রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস কত ভি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, যে কোনো সময় পর বেগ কত আমরা এটা জানি প্রকৃত বেগ। এখন দেখো এখানে ভি এক্স ইজ ইকুয়াল টু কত হয় বলতো অলওয়েজ কি বলতো ইউ এক্স হয়, ঠিক আছে, আনুভূমিক বেগ যেটা সেটা, ঠিক আছে। এখন ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি হয় বলতো, তোমরা প্রাসে পড়ছো না, তাহলে আমার কত হবে বলতো ইউ ওয়াই প্লাস কত বলতো জিটি, ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো ইউ ওয়াই প্লাস কত জিটি বা মাইনাস জিটি যেটাই বলো না কেন। তো এখন দেখো এইটা কত বলতো, এটা আমার ইউ ওয়াই কত বলতো 0 না, কারণ আনুভূমিকভাবে নিক্ষেপ করছে, তাহলে আলটিমেটলি ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো জিটি, সো ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত জিটি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো রুট ওভার ইউ এক্স স্কোয়ার প্লাস কত জিটি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, বুঝছো, যেহেতু কোণ নাই, কোণ থাকলে আমাদের কিন্তু cos থিটা চলে আসতো। তো এখন দেখো যে ইউ এক্স কত দেওয়া আছে, আনুভূমিক বেগ দেওয়া আছে কত 40, তাহলে 40 স্কোয়ার প্লাস জির মান কত 9.8 ইন্টু কত টির মান কত 3 স্কোয়ার। আচ্ছা 3 নং 27 আর 3 এটা 24, 27 আর 2 তাহলে কত 29.4, তাই না, তাহলে কত হবে বলতো 40 স্কোয়ার প্লাস কত 29.4 স্কোয়ার,
এটাকে তুমি যদি কি দেখো বলো তো, 40কে 40 ধরো, এটাকে যদি 30 ধরো, তাহলে কত হবে তোমার? কত হয় বলো? এটা হয় হলো কত, 1600, এটা হবে কত বলো তো তোমার? 900 কাছাকাছি, তার চেয়ে কম হবে। সো এটা যদি হয় তার মানে আমার 2500 হইলে কত, 50 হবে। এখন 50 কি আছে? নাই, 50 থেকে কম হবে। আর 50 এর চেয়ে ঝামেলা হলো অপশন আছে কয়টা? 2টা। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমার অনেকটা লাক ফেভার করে। আবার অনেকটার সময় কি বলতো, তোমাকে যদি তুমি শিওর থাকো যে অনেকগুলো অ্যান্সার করে ফেলছো, এরকম কোশ্চেন তোমাকে 2-1টা থাকবে অপশন কাছাকাছি। তো এগুলা তোমার কি বলতো লাখের উপর অ্যান্সার করতে হয়, অথবা তোমাকে স্কিপ করে যেতে হয়, অথবা কি করতে হয় বলতো, স্কিপ করতে হয়। সো এটার অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার বলতো, এটার 21 নম্বরের অ্যান্সার কত হবে আমাদের? 21 নম্বরের অ্যান্সার হবে হলো তোমার প্রায় 50, প্রায় 50-এর কাছাকাছি। তো প্রায় 50-এর কাছাকাছি কি অপশন আছে? নাই। তাহলে এটার অ্যান্সার হবে, একটু ওয়েট, এটার অ্যান্সার হবে হলো, আমি একটু দেখে বলতেছি, হ্যাঁ আমি একটু দেখে তোমাকে জানাচ্ছি, দেখে বলতেছি। এটার অ্যান্সার, এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার কয় নাম্বার? 21 নাম্বার না, 21 নাম্বার। সো 21 নাম্বারে অ্যান্সার হবে কত? এ 49.64, 49 কত 64, 49.64। ঠিক আছে, প্রায় 50-এর কাছাকাছি। তো এরকম যদি হয় প্রায় 50-এর কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? 50-এর কাছাকাছি যেই মানটা সেটাই নিবা। ওকে, তারপরে আসো, গিনি ও পালক একই সাথে নিচে পড়ে তখন ওই, মানে গিনি ও পালক কখন একই সাথে নিচে পড়ে? যখন পাত্রে গিনি ও পালকের সাথে অন্য বস্তু অবস্থান করে, না এটা হবে না। তারপরে কি, যখন পাত্রে বাতাস থাকে, বাতাস থাকলেও হবে না। পাত্রে বাতাস থাকে না, এটা রাইট। যখন পাত্রে পানি থাকে, তার মানে সি নাম্বার রাইট। কি বলতো আমাদের? সি রাইট, সি রাইট। ঠিক আছে, কি রাইট বলতো? এখানে সি রাইট হবে, সি রাইট হবে। তারপরে আসো আমাদের 23 নাম্বার, কোনটিকে ঋণাত্মক ত্বরণ হিসাবে সংজ্ঞায়িত করা যায়? ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ হিসেবে তাৎক্ষণিক মন্দন, প্রকৃত মন্দন, গড় মন্দন, মানে সবগুলোই তো আমার কি ঋণাত্মক ত্বরণ না? মন্দন আছে শেষে, তার মানে কি ঋণাত্মক ত্বরণ, তার মানে সবকটি অ্যান্সার। তারপর দেখো, কোনটি গতির প্রকারভেদ নয়? দোলন গতি, ঊর্ধ্বগতি, চলন গতি, ঘূর্ণন গতি। ঊর্ধ্বগতি বলতে কোনো কিছু মানে আমাদের প্রকারভেদে আছে না, বাকিগুলা কিন্তু আছে। ঊর্ধ্বগতি আমার কি বলতো, গতির প্রকারভেদ নয়। তারপরে আসো, কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? গতি ও ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, এটা কিন্তু রাইট, সঠিক নয় বলছে। সমস্ত পরিবর্তনের তুলনায় রুদ্ধতাপের পরিবর্তনে পি বনাম বি লেখার ঢাল অপেক্ষাকৃত বেশি, অবশ্যই রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি। তড়িৎচুম্বক বল মৌলিক বল, এটাও রাইট। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণ হতে সময় বেগে গতিশীল বস্তুর দূরত্ব করা যায়। এটা কি, সময় বেগে, তার মানে এটাই আমাদের কি বলতো, এই তিনটে রাইট, তার মানে এইটাই আমাদের কি বলতো সঠিক, কিন্তু এটা কি বলতো সঠিক নয়। ঠিক আছে, এখান থেকে তোমার কি বলছে বলতো, এস ভার্সেস টি নিলে তুমি কি বলতো সমত্বরণ পাইতে পারো। ঠিক আছে, সমবেগে মানে সমীকরণ হতে সমবেগে গতিশীল বস্তুর কি দূরত্ব নির্ণয় করা যায় না? সমবেগ হলে তো এস ইজ ইকুয়াল টু কত হইতো বলতো, ভিটি হইতো, তাই না? ঘড়ির কাঁটার গতিকে যে গতির উদাহরণ হিসেবে চিহ্নিত করা যায়, ঘড়ির কাঁটার গতি কি গতি বলো? ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি তাহলে কি হবে বলতো? এটা কিন্তু আগেও আমরা পড়ছি, সেটা কি বলতো, ঘূর্ণন গতি এবং কি বলতো পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। কোন একটি সরল রেখায় একটি বস্তুর আদিবেগ ইউ এবং সমত্বরণ এফ হলে নিচের কোন উক্তিটি সঠিক নয়? কোন উক্তিটি সঠিক নয়? দেখো, এই যে তোমরা যে গতির যে 4টে সমীকরণ দেখছো না, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর আমাকে ত্বরণ আছে 3টাতে না, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এখানে যে এটা দেখছো, এই গতির যে আমার 4টে সমীকরণের মধ্যে 3টে সমীকরণে মানে 1 3 4 এ কি আছে বলতো, ত্বরণ আছে। এই ত্বরণটা কি অসমত্বরণ? না, এখানে এ তো একটাই ভাই, তার মানে এখানে কিন্তু সমত্বরণ আছে। সো আমাদের দেখো, এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে এর জায়গা কি বসছে বলতো, যেহেতু আমি ত্বরণকে এফ ধরছি, তার মানে কি বসছে, এফ বসছে, এটা রাইট, এটা ঠিক। তারপরে তোমার কি, এটাও ঠিক, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটাও কিন্তু তোমার ঠিক। এই যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এর জায়গা কি এফ বসছে। বলছে সঠিক নয়। মেডিকেলের প্রশ্নের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সঠিক সঠিক নয় প্যাচ দিয়ে দেয়, বুঝছো? তাহলে সঠিক নয় কি বলতো, আমাদের ত্বরণ ইজ ইকুয়াল টু কি হবে বলতো, ভি মাইনাস ইউ, ইউ বাই টি না, এখানে গুণ হয়ে গেছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। এটা কি সঠিক নয়? আমাদের এটা কি সঠিক নয়, কারণ এখানে সঠিকটা কি বলতো, সঠিকটা কি হবে বলো, এইটার জন্য সঠিক হলো এফ, ত্বরণ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই কত টি,
এইটা হলো সঠিক, কিন্তু টি হয়ে গেছে কি বলতো গুণন, তার মানে ওইটা সঠিক নয়। তারপরে আসো, স্থির অবস্থা হতে সমত্বরণে চলমান কোন বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা গতিকালের, ঠিক আছে, কি বলতো বর্গের সমানুপাতিক না? এস সমানুপাতিক কত? টি স্কয়ার না? এস সমানুপাতিক টি স্কয়ার, এস এর সাথে টির সম্পর্ক বর্গের কি বলতো সমানুপাতিক। সমানুপাতিক যেহেতু সমত্বরণে আছে, সমত্বরণে থাকলে এস এর সাথে টির কি সম্পর্ক বলতো? যেহেতু স্থির অবস্থা, স্থির অবস্থা আছে মানে কি বলতো আমাদের ইউ জিরো, তার মানে কি হবে এস ইজ ইকুয়াল টু কত? হাফ এ টি স্কয়ার। এখন যেহেতু ত্বরণ সমত্বরণ, যেহেতু এটা কি সমত্বরণ, তার মানে এস সমানুপাতিক কত বলতো? টি স্কয়ার, বর্গের সমানুপাতিক। তারপরে আসো, স্থির অবস্থান হতে সমত্বরণে চলে একটি গাড়ি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ লাভ করলো। বেগ লাভ করলে 2 সেকেন্ড পর গাড়িটির বেগ কত? 2 সেকেন্ড পর গাড়িটির বেগ কত? 2 সেকেন্ড পর গাড়িটির বেগ কত? আমাকে যে কোনো টাইম পর বেগ ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এখানে দেখো আমাকে কি দেওয়া আছে বলতো? একটা বেগ দেওয়া আছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাকে ভুল আসছে, একটু ভুল আসছে। ভুলটা কি? এখানে কিন্তু তোমার কি হবে না বলতো? টুটা হবে না, টু হলে তো তোমার কি ত্বরণ হয়ে যায়। আচ্ছা, এবার আসো আমাকে খেয়াল করে দেখো, এখানে এখানে খেয়াল করে দেখো যে কি বলছে আমাকে, যে একটি গাড়ি 8 সেকেন্ড অতিক্রম করে, ঠিক আছে, খুব ভালো কথা, মানে কি প্রতি সেকেন্ডে 8 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এখন দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমাকে স্থির অবস্থান গেছে, তার মানে কত? এখানে প্রথমে বেগ কত? 8, ইউ কত বলতো? 0, এবং প্রথমটা থেকে আমাকে এ বের করতে হবে কত বলতো? 1 সেকেন্ডে তোমার 8 হয়েছে, তার মানে টির মান কত? 1। সো এখানে দেখো আলটিমেটলি এ ইজ ইকুয়াল টু কত? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাইয়া 2 সেকেন্ড পরে বেগ ভি ইজ ইকুয়াল টু কত হবে? যেহেতু স্থির অবস্থান থেকে, তার মানে কত? এটি। আচ্ছা, ইউ প্লাস এটি লিখি, ইউ প্লাস এটি, তাহলে কত? 0 প্লাস এর মান কত পাইছো? 8, টির মান কত? 2 সেকেন্ড মানে কি 2, তাহলে 8 দোকানে কত? 16 মিটার পার সেকেন্ড। সো আমার অ্যান্সার কত হবে বলো তো? 16 মিটার পার সেকেন্ড। বুঝছো? প্রথম থেকে আমাকে ত্বরণ বের করতে হবে, যে কোনো সময় পর বেগ ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। টি সময় পর বেগ মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর যে কোনো দূরত্ব অতিক্রম করার পরে হলে কি 4 নাম্বার সমীকরণটা হয়, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু আমাকে স্থির কথা লেখা থাকে, সো আদি বেগ এমনি কি বলতো? 0, কেল্লা ফতে আদি বেগ। তারপরে আসো, কোনো একটি বস্তু সমবেগে চললে, সমবেগে যদি চলে বেগের দিকের পরিবর্তন হতে পারে আর কি, দ্রুতির পরিবর্তন হতে পারে, ত্বরণ শূন্য হবে, ত্বরণ সমত্বরণ থাকবে। কোনো বস্তু যদি সমবেগে চলে ভাই, তাহলে অ্যান্সার কি হবে বলতো? ত্বরণ শূন্য। তাহলে ত্বরণ শূন্য না, এটা আমাদের অ্যান্সার, ত্বরণ শূন্য। তারপরে কি বলতো আমাদের, একটি বস্তু স্থির অবস্থান হতে সমত্বরণে চলতে লাগলো এবং সপ্তম সেকেন্ডে কত বলতো? 91 ফুট দূরত্ব অতিক্রম করলো, বস্তুটির ত্বরণ কত? সপ্তম সেকেন্ডে গেছে কত বলতো? 91 ফুট। আচ্ছা, তাহলে এখন দেখো এস সেভেন্থ, আমাকে যেহেতু বলছিলাম আমার সপ্তম, তাহলে সপ্তম বললে আমার কি হবে বলো? সপ্তম বললে আমার কি হবে? এখানে তম সেকেন্ড, তাহলে কত? ইউ প্লাস কত? হাফ এ 2t মাইনাস কত? 1। এখানে দেখো সপ্তম সেকেন্ডে গেছে কত? 91, কত? 0 প্লাস হাফ, আমাকে এই তো বের করতে বলছে, তাই না? 2 ইন্টু কত? সপ্তম মাইনাস কত? 1। তাহলে এখানে কি পাচ্ছ দেখো তো? এ ইজ ইকুয়াল টু কি পাইলা? এ ইজ ইকুয়াল টু পাবা 2 দ্বারা কি 91 তে গুণ হবে, 2 ইন্টু কত? 91 বাই, আমাকে এখানে কি হবে বলতো? 13 বাই কত বলতো? 13, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কত আসবে আমাদের, করলে কত আসবে বলো? যে 2, তারপরে তোমার হলো 9 দোকানা কত? 18, 182 বাই কত? 13। তোমরা জানো যে 13 ইন্টু 10 কত হয় বলো তো? 130। তাহলে 182 থেকে 30 বাদ দিলে কত হয়? 52, 4 13 কত? 52, তার মানে 10 আর 4 কত? 14। তাহলে কত হবে আমাদের? এটা অ্যান্সার হবে কত? 14 ফুট পার কত? সেকেন্ড স্কয়ার। সো আমার অ্যান্সার কত? 14 ফুট পার সেকেন্ড স্কয়ার। এগুলো অপশনগুলোর দিকে তাকালেও বোঝা যাচ্ছে, 10 তো হবে না, 24 তো হবে না, 41 হবে না, তাহলে 14 হবে অ্যান্সার, দেখেই বোঝা যায়। তারপরে দেখো, একজন লোক সাইকেলে যাচ্ছে, তার সাইকেল টিউবের বাল্ব
যে গতিতে টিউবের বাল্বটা কি, তার মানে চাকার সাথে কি ঘুরতেছে, ঠিক আছে, ঘূর্ণন গতি আছে, ঠিক আছে, বা সরল রৈখিক গতি মানে কি, সে সরল রৈখিকও আছে, মানে দূরত্ব অতিক্রম করতেছে না, তাহলে সরল রৈখিক গতি আছে, আবার ঘূর্ণন গতিও আছে। আচ্ছা, উপরে উভয় প্রকার গতি, তাহলে মানে দেখো এটাও রাইট এটাও রাইট, তাহলে কি তুমি এই দুইটা দাগাবা না, কারণ কি তোমাকে বলা আছে উপরে উভয় প্রকার রাইট, মানে কি এই দুইটাই রাইট, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, সি নাম্বার, সি নাম্বার, ঠিক আছে, অ্যান্সার কি হবে, সি নাম্বার। তারপর আসো, একটি গাড়ি 90 ফুট পার সেকেন্ড মানে গতিতে চলতে থাকা অবস্থায় ব্রেক চাপিয়া 10 ফুট পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করিলে 4 সেকেন্ড পর গাড়িটির গতিবেগ কত হইবে। মানে এটাকে কি বলতো, তোমার সাধু ভাষায় দিয়েছে, তাহলে আমাদের কি বলতো, সাধু ভাষায় এটাকে দিয়েছে, সাধু ভাষায় আমরা কি বলতো অ্যান্সারটা করে দেই। তাহলে আমাকে কি কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে ইউ, মাইনাস কি হবে, যেহেতু আমাকে মন্দন হয়েছে তার মানে কি মাইনাস এ টি, ইউ কত আছে ভাইয়া 90, মাইনাস এ এর মান কত আছে বলতো 10, কত সেকেন্ড চাপিয়ে আছে, চাপিয়ে আছে সে 8 সেকেন্ড, তাহলে 8 10 কে কত 80, তাহলে 90 মাইনাস কত 80 কত হবে বলতো, অ্যান্সার হবে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে 10, সরি যেহেতু আমাকে ফুট আছে তাহলে 10 ফুট পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, 10 ফুট পার সেকেন্ড। এই সবগুলা দেখবা যে একটাতে ফুট পার সেকেন্ড আছে আর একটাতে মিটার পার সেকেন্ড আছে, তখন কি করবা বুঝছো, ফুট পার সেকেন্ডে কিন্তু হবে, এজন্য নজর ঠিক করে অ্যান্সার করতে হবে, আবারও বলছি নজর ঠিক করে অ্যান্সার করতে হবে। আচ্ছা, একটি জিপ গাড়ি ঘন্টায় 60 মাইল বেগে চলছে, ব্রেক চাপার ফলে 10 সেকেন্ডে থামিয়া গেল, এই ক্ষেত্রে মন্দন কত হবে, এই ক্ষেত্রে কি বলতো মন্দন কত হবে, খুব ভালো কথা। সো আমাদের দেখো এখানে কি হবে বলো, যেহেতু ব্রেক চাপার পর 10 সেকেন্ডে থামিয়া গিয়েছে, যেহেতু থামিয়া গিয়েছে তার মানে এখানে বেগ কত 0, শেষ বেগ কত 0, তাহলে আমাদের এখানে দেখো বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ভাইয়া তাহলে এটা কত 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাহলে আমাদের এটি ইজ ইকুয়াল টু কত বলতো ইউ, আমাকে বের করতে বলছে মন্দন মানে এ ইজ ইকুয়াল টু ইউ বাই কত টি। এখন দেখেও যে আমাকে আছে কি বলতো, দেওয়া আছে কত, ইউ দেওয়া আছে 60 মাইল বেগে, ঘন্টায় 60 মাইল বেগে, তার মানে ইউ দেওয়া আছে কত 60 মাইল পার কত আওয়ার, মাইল পার আওয়ার, কিন্তু আমার অপশন আছে কি বলতো ফুট পার সেকেন্ড, তার মানে কি মাইলকে তোমার ফুটে নিতে হবে এবং আওয়ারকে নিতে হবে কি সেকেন্ডে, বুঝছো কোন জায়গায় পেজটা দিছে। সো ভাইয়া 60, 1 মাইল সমান সমান কত বলতো, 1 মাইল সমান সমান কত 5280 ফুট, এটা মনে রাখতে হবে, 1 মাইল সমান সমান কত 5280 ফুট বাই আমার কত 1000, সরি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তাহলে এবার আসো এই শূন্য কাটলাম, এটা কাটলাম, দেখো এটা দ্বারা যদি তুমি কাটো 36 কত হয় 6, এই 528 মধ্যে 6 কতবার যায়, 52 মধ্যে 6 যায় কত বলো তো, 52 মধ্যে 6 যায় হলো তোমার 6 8 48, 8 বার বাঁচলো কত, 52 থেকে 48 বাদ দিলে কত 4, আবার 48 আসছে, তার মানে কত 88, 88 এটা কি হয়েছে বলতো তোমার ফুট পার সেকেন্ড হয়েছে, ফুট পার সেকেন্ড। তাহলে এখন আসো এই 88 বা টির মান কত দেওয়া আছে 10 সেকেন্ড বাই 10, তাহলে 88 বাই 10 মানে কি বলতো 8.8, আমার কত বলতো ফুট পার কত সেকেন্ড স্কয়ার না, 8.8 ফুট পার সেকেন্ড স্কয়ার, আমার অ্যান্সার হবে 8.8 ফুট পার সেকেন্ড স্কয়ার, বুঝছো। তো এই ছিল 34টা আমাদের কি মেডিকেল প্রশ্ন। দেখো কত সালে আর পড়াইলাম 88 89, তখন কিন্তু একটু সাধু ভাষা দিয়েছিল। তো যাই হোক একদম 35 বছরের কোশ্চেন, মানে এখন চলছে তোমার কত 26 সাল, আমি পড়াইছি কি 89 সালের, মানে আরো বেশি 36 37 বছরের কোশ্চেন। তো যাই হোক তোমাদের এই ক্লাসগুলো কিন্তু অনেক অনেক কাজে লাগবে, তাই বলে ভাইবো না ক্লাস এখন শেষ, ডেন্টাল আছে আবার এএফএমসিও আছে, আমার একটা ক্লাসেই তোমার মেডিকেল ডেন্টাল এএফএমসি সব কভার হয়ে যাবে, সব কোশ্চেন সলভ করে দিব।
টেনশন নেওয়ার কোনো দরকার আছে ভাই? কোনো টেনশন নেওয়ার দরকার নাই। এবার আসো ছোট্ট একটা বিজ্ঞাপন দিই তোমাদেরকে এটা বিজ্ঞাপনটা কি বলতো, তোমাদের জন্য দরকার। তোমরা যারা স্পেশালি মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা টপ করতে চাও, তো তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, কি বলতো, ফাইনাল হোপ 2.0 প্রি মেডিকেল প্লাস ভার্সিটি। মানে এখানে প্রি মেডিকেল লেখা আছে হলো মানে তুমি একাডেমিক থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবা। তবে যে তুমি ধরো এখন তুমি ভর্তি হইলা, তাহলে কি আবার তোমার বোর্ড পরীক্ষার পরে কি ভর্তি হইতে হবে? না, তুমি আমাদের অ্যাডমিশন বেসের তুমি বছরের যে কোনো সময় ভর্তি হইলে ওই একটা কোর্সেই তোমার কি বলতো একদম মেডিকেলের পর্যন্ত এবং ভার্সিটি শেষ ভার্সিটি পর্যন্ত তুমি কিন্তু আমাদের সার্ভিস, আমাদের ক্লাস, আমাদের পরীক্ষা, আমাদের কাছে যত ধরনের সাপোর্ট সবকিছু কিন্তু পেয়ে যাবা, বুঝছো? আর আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। একদম গুছানোভাবে ক্লাসগুলো থাকে, লাইভ ক্লাস হয় ফেসবুক সিক্রেট গ্রুপে, আর প্রত্যেকটা ক্লাস কি বলতো ওয়েবসাইটে রেকর্ডেড থাকে। তো এবার আসো তোমরা কি পাবা, এটার সাথে যুক্ত হলে 178টার ক্লাস পাবা, তারপর তুমি 229টা পরীক্ষা পাবা। মানে তুমি ক্লাস দেখো, ক্লাস প্লাস পরীক্ষা, তুমি বুঝতেছো কত জিনিস পাবা। সো এটা কিন্তু মিস করো না। এটার কোর্স ফি হলো তোমার কত বলতো, 4,999, মানে 5,000 টাকার মতো। কিন্তু খুবই অল্প সময়ের জন্য এটা কি বলতো 1,999 টাকা, মানে মাত্র 2,000 টাকায় তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা। এবং সবচেয়ে বড় কথা, এটা তুমি যুক্ত হলে কি বলতো তোমার একাডেমিক লেভেল থেকে তোমার কি বলতো অ্যাডমিশনের কিছু ক্লাস তুমি মন চাইলে তুমি করে রাখতে পারলা। পাশাপাশি তুমি তো বোর্ড পরীক্ষার পরে তোমার তো অ্যাডমিশন কোথাও না কোথাও করতেই হবে, তাই না? আর যারা তোমার চান্স পাইতে চায় তারা একাধিক জায়গায় পড়ে, তোমরা হয়তো অনেক জায়গায় ভর্তি হয়ে থাকতে পারো বা ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি আমাদের সাথে যুক্ত হও, অ্যাটলিস্ট তুমি দেখো 229টা পরীক্ষা দিতে পারতেছো ভাইয়া, পাশাপাশি এতগুলো ক্লাস পাচ্ছ, টপিক ভিত্তিক ক্লাস। তো এই ক্লাসগুলো তুমি কি বলতো একদম সুন্দর করে সাজানো থাকবে, তুমি লাইভ ক্লাস দেখতে না পারলে রেকর্ড ক্লাস দেখবা, কোনো সমস্যা নেই। তো একদম এক কোর্সেই, মানে এটা প্রি মেডিকেল বা প্রি ভার্সিটি নাম দেওয়া হয়েছে, তুমি যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তুমি একাডেমিক লাইফ থেকে। কিন্তু এটা তোমার মেয়াদ থাকবে কতদিন বলতো, তোমার মেডিকেল পরীক্ষা পর্যন্ত, তুমি যেই ব্যাচের হও না কেন তোমার মেডিকেল পর্যন্ত তোমার এটা মেয়াদ থাকবে, তোমার ভার্সিটি পর্যন্ত এটার মেয়াদ থাকবে। সো এই সুযোগ কেউ মিস করো না। তাহলে ভাইয়া বলতে পারো যে এটাতে তুমি কিভাবে আমাদের সাথে যুক্ত হবা, তাই না? জাস্ট কিছুই করা লাগবে না, তুমি কি করো, এই নাম্বারটা তোমরা অবশ্যই খাতায় তুলে রাখো। 0, আচ্ছা এখানে মুছে যাচ্ছে কেন, ওকে আমি এখানে লিখে দিচ্ছি 01721, নিচে লিখে দিই, হ্যাঁ এখানে লিখে দিই 01721567917। এটা হলো ভাইয়া আমার নিজের নাম্বার। হ্যাঁ, তোমরা সরাসরি আমার সাথে কথা বলবা, আমার সাথে কথা বলার পরে তুমি বুদ্ধি পরামর্শ করবা, তারপরে তুমি তোমার যদি মনে হয় তুমি ভর্তি হবা। শুধু ভর্তি হওয়ার জন্যই আমাকে নক করতে হবে এরকম না, তুমি তোমার যে কোনো প্রয়োজনে ফিজিক্স রিলেটেড তুমি আমার সাথে তুমি কি করতে পারো বলতো, যোগাযোগ করতে পারো। আর এই ক্লাসের কমেন্ট এবং ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আমাদের সায়েন্সের, এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, সেখানে তুমি যুক্ত হলে একাডেমিক ক্লাসগুলো তুমি ইজিলি আপডেট পেয়ে যাবা। ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবা আপডেট পাওয়ার জন্য। আচ্ছা এখন আসো, যে একটি পাথরকে 4.9 অবশ্যই তোমার নক দেওয়ার আগে তোমার নাম এবং তোমার ব্যাচ নাম লিখে, তোমার নাম, তোমার কলেজ নাম, তোমার ব্যাচ নাম লিখে মেসেজ করবা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এটা কিন্তু হোয়াটসঅ্যাপে, ডিরেক্ট সরাসরি কল দিলে সবসময় তো অ্যাভেলেবল থাকা হয় না, কারণ তোমার অফলাইনে অনেক স্টুডেন্ট পড়াইতে হয় বা আমাদেরও ব্যস্ততা থাকে। তোমরা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি সময় সুযোগ করে তোমাকে রিপ্লাই করব। দেখো কি বলছে এখানে, বলছে কি ভাইয়া, বলছে হলো যে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সময় কি বলো তো ভূপৃষ্ঠে ফেরত আসবে। ভাই এটার আনসার কি হবে বলো, তোমরাই বলো। দেখছো আমরা মেডিকেলে 2বার পাইছি, এখানে কি বলো তো আরো একবার পেয়ে গেলাম, কত 1 সেকেন্ড। তারপরে আসো অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, এই তো দেখো থিটা নট 45 ডিগ্রি, বস্তুকে নিক্ষেপ করা হলো, বস্তুটি কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, কত অনুভূমিক দূরত্ব। আচ্ছা খুব ভালো কথা, মানে এখানে উচ্চতার আসলে কত গুণ সেটা বোঝাতে চাইছে। দেখো থিটা আমরা জানি, এটা মনে রাখবা, এই যে ট্যান থিটার সাথে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত বলতো 4h বাই কত r, 4h বাই কত r। ঠিক আছে, এখানে থিটা নট, মানে থিটা নট কত দেওয়া আছে বলতো 45 ডিগ্রি, তাহলে কত হবে ট্যান কত বলতো 45, ট্যান 45, থিটা নট 45 ডিগ্রি দিলে হবে কত 4h বাই, তখন r কি হয়ে যাবে বলতো ম্যাক্স, তাহলে r ম্যাক্স, সুতরাং ট্যান 45 ডিগ্রি কত 1, তাহলে r ম্যাক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে ভাই বলতো 4h। সবসময় মনে রাখবা যে তোমার অনুভূমিকের সর্বোচ্চ দূরত্ব ইজ ইকুয়াল টু কি বলতো উচ্চতার 4 গুণ 4h, তার মানে কত খাড়া উচ্চতার কয় গুণ বলতো 4 গুণ, খাড়া উচ্চতার কয় গুণ
4 গুণ, খাড়া উচ্চতার 4 গুণ। ওকে, খাড়া উচ্চতার 4 গুণ। তারপরে আসো, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে, কি করার আগে বলতো, থেমে যাওয়ার আগে আমার কি হয়েছে, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। কি কি দেওয়া আছে আমাকে, থেমে যাওয়ার আগে, ঠিক আছে, কি কিসের আগে বলতো, তোমার থেমে যাওয়ার আগে। ভালো কথা, যেহেতু থেমে যাওয়ার কথা বলতেছে, তার মানে এখানে আমাদের ভির মান কত, 0, এবং ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস চাইছে, তার মানে এখানে টি নাই। টি ছাড়া গতির সমীকরণ কোনটা বলতো, 4 নাম্বার সমীকরণ। সো দেখো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার প্লাস কত, 2as, তাই তো। এখানে দেখো ভি কত ভাইয়া, 0 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। আচ্ছা, যেহেতু থেমে যাবে তার মানে এখানে মাইনাস হবে, মাইনাস 2as, ইউ স্কয়ার মাইনাস কত, 2as। এখন দেখো তো এটা কত আসে, এই পাশে আসলে প্লাস হয় না, 2as ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। তোমাকে এস বের করতে বলছে, রাইট। এস ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই কত বলতো, 2a। তাহলে ইউ স্কয়ার কত বলতো, 20 স্কয়ার। তাহলে 20 স্কয়ার বাই কত, 2 ইন্টু এ, এর মান কত বলতো তোমার 2, তাই না। তাহলে কত হলো বলতো, তোমার এখানে আসতেছে হলো কত, 400 বাই কত 4, তার মানে কত বলতো 100, না 100 মিটার। 400 বাই 4 মানে কত, 100 মিটার। সো অ্যান্সার কত বলতো ভাইয়া, 100 মিটার। অ্যান্সার হবে কত, 100 মিটার। তারপরে আসো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তু স্মরণের হারকে, এই সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, এটা থাকা মানেই মনে রাখবা কি বলতো, তাৎক্ষণিক। এটা থাকা মানে কি বলতো, তাৎক্ষণিক হবে। হ্যাঁ, এখন দেখো সময়ের ব্যবধান, যে কোনো ডেফিনেশনের আগে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি থাকা মানেই মনে করবো ওটা কি বলতো, তোমার তাৎক্ষণিক। এখন বলছে কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে, বস্তুর কি বলতো, স্মরণের হারকে, স্মরণের হারকে কি বলে বলতো, বেগ। তার মানে আমার তাৎক্ষণিক বেগ কি হবে বলতো, আমাদের তাৎক্ষণিক বেগ কি হবে, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ কি হবে বলতো, তাৎক্ষণিক বেগ। ওকে, একটা মিনিট তোমরা একটু কষ্ট, একটু লাইনে থাকো ভাইয়া, একটু লাইনে থাকো। ওকে, আচ্ছা, তাহলে কথা হবে তাৎক্ষণিক বেগ। দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে, একটির সাপেক্ষে আরেকটার গতিকে কি বলে বলতো, অবশ্যই আপেক্ষিক বেগ, তাই না, সেটাকে কি বলে, আপেক্ষিক বেগ। তারপরে দেখো অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়, অবশ্যই কি বলতো, সেটা পরাবৃত্তকার। আমরা জানি অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথকে কি বলে, প্যারাবোলা বা পরাবৃত্তকার। আচ্ছা, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতে শুরু করলো, 10 সেকেন্ড পরে এটি কত দূর অতিক্রম করবে, 10 সেকেন্ড পরে এটি কি বলতো, কত দূর অতিক্রম করবে 10 সেকেন্ড পরে। টি দেওয়া আছে, এস চাইছে, যেহেতু টি দেওয়া আছে, এস চাইছে, তার মানে কি হবে বলতো, স্থির অবস্থা থেকে না, তার মানে কত, হাফ এটি স্কয়ার। যেহেতু স্থির অবস্থা, তার মানে কি বলতো, ইউ কত বলতো, 0। তাহলে আমার ইউটি তো নাই, তাহলে কত, হাফ। এর মান কত বলতো তোমার, এর মান হলো 10, আর টি স্কয়ার কত বলতো, 10 স্কয়ার। তাহলে দেখো তো এখানে হয় কত, 100 আর 10 কত, 1000 বাই 2 কত, 500। তুমি এটা দ্বারা কাটলে কত হয়, 5, 5 ইন্টু 100 কত, 500 মিটার। তাহলে কত হয় বলতো, 500 মিটার, কত, 500 মিটার। তারপরে আসো 500 মিটার, 98 মিটার পার সেকেন্ড বেগে, 98 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলে উহা কত সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফেরত আসবে। খুব ভালো, অনেক কঠিন তা, 2u বাই কত জি, একদম সহজ কোশ্চেন, দেখছো 2 ইন্টু কত, 9.98 বাই কত বলতো, 9.8। এখন দেখো এটা দ্বারা কাটলে কত হয় বলতো, 10, 10 ইন্টু 2 কত, 20। তাহলে কত হবে বলতো আমাদের, 20 না, 20। তাহলে কত হবে আনসার বলতো, 20 সেকেন্ড, তাই তো। তারপরে আসো, নিম্নের কোন ক্ষেত্রে নিট বল সঠিক নয়, নিম্নের কোন ক্ষেত্রে নিট বল কি বলতো, সঠিক নয়। 50 কিলোমিটার পার আওয়ার স্থির গতিতে চলন্ত গাড়ির নিট বল 0, এটা কেমনে হয় সম্ভব, বেগ তো আছেই। একই গতিতে পড়ন্ত বস্তুর বৃষ্টির ফোটার নিট বল কেমনে, শূন্য হয় না। 20 গ্রাম ভরের পানিতে ভাসমান কর্কের নিট বল শূন্য হয় না। তার মানে কি, আমার সবকটাই ভুল, সবকটাই ভুল। নিট বল মানে তুমি এইদিকে যেই বল দিচ্ছ ওইদিকে অপোজিটের বল কি সমান হইতে হবে, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, তার মানে সবকটাই ভুল। তারপরে আসো, স্থিতি অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চললে একটি বস্তু পঞ্চম সেকেন্ডে নিম্নে কত মিটার, পঞ্চম সেকেন্ডে, খুব ভালো কথা, তার মানে এস ফিফথ,
s50 ইজ ইকুয়াল টু কত, স্থিতি অবস্থা, তার মানে কি ভাইয়া ইউ কত 0, তাহলে কত হবে হাফ এ 2t, যেহেতু একই অঙ্ক বারবার করা হয়েছে এজন্য আমাদের একদম পুরোপুরি লেখা দরকার না, ইউ প্লাস এটা লেখা দরকার আছে ভাই না, তাহলে কত হাফ এর মান কত বলো, এর মান হলো তোমাকে 4 আর 2 ইন্টু কত বলো তো 5 মাইনাস 1, ওকে 5 সেকেন্ড, তাহলে দেখো এখানে কত হয় বলো তো 2, এখানে 5 দুগুণা 10 মাইনাস 1 কত বলো তো 9, 9 ইন্টু 2 কত বলো 18 না, তাহলে 18 মিটার, 18 মিটার, এটা আনসার হবে কত 18 মিটার। এক একটা অঙ্কের জন্য এক একটা শর্ট টেকনিক মনে রাখার দরকার নাই, মেইন নিয়ম পারলে তুমি সব পারবা। যারা খালি টেকনিক খুঁজে একটা অঙ্কের জন্য একটা টেকনিক, তারা কিন্তু হবে না। যেগুলো ইউনিভার্সাল টেকনিক সেগুলো কিন্তু আমি ক্লাসে বুঝিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি যে এটা এইভাবে করবা। তারপর দেখো গতি সংক্রান্ত নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়, v is equal to u plus 8 এটা সঠিক, b square is equal to u square plus 2as এটাও সঠিক, r is equal to r নট মানে কি r minus r নট মানে কি r, এটাও রাইট, কিন্তু এটা কি হচ্ছে b square is equal to b not square plus 2as, 2as হবে, s মানে কি বলতো r minus r নট, r নট minus r মানে কি বলতো তোমার কি তোমার ভুল না, ভুল মানে মাইনাস আসতেছে, সো আমাদের কি বলতো এটা কি ভুল, ডি নাম্বারটা ভুল। যদি এখানে r মাইনাস r নট হইতো তাহলে কিন্তু রাইট হইতো। নিম্নের কোনটি সত্য, পরন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়, পরন্ত পাথরের গতিবেগ হ্রাস পায়, পরন্ত পাথরের গতিবেগ অপরিবর্তিত থাকে। পরন্ত পাথরের তো গতিবেগ কি যত নিচে যাবে তত কি বাড়বে, যত গভীরে যাবে তত কি বেগটা বাড়বে, তার মানে এটাই রাইট, এটাই আমাদের কি রাইট, তাই না, এটাই রাইট। তারপরে আসো নিম্নের কোন তথ্যটি দ্বিমাত্রিক গতির জন্য সঠিক নয়, দ্বিমাত্রিক গতির জন্য কি সঠিক নয়, সঠিক নয়, তার মানে দেখো যেহেতু কি বলছে যেহেতু জি একটি ধ্রুব রাশি, তাহলে আমাদের টিএম মানে কি বলতো তোমার টিএম মানে হলো ইউ বাই জি, ভাই খারাপ ভাবে দিলেই না তোমার কি থিটা নট 90 ডিগ্রি হলে কি পাবা বলতো তুমি টিএম পাবা, তাই না, খারাপ ভাবে দিলে তো ইউ বাই জি পাবা, কিন্তু এখানে কি বলতো এটা আছে, তার মানে কি এটা সঠিক নয়, তাহলে এটা রাইট, মানে রাইট বলতে কথাটা সঠিক নয়, এই জন্য এটা আনসার হবে। তারপর আনুভূমিক পাল্লা কি ছিল, এটা ছিল বলো, এটা তো ছিল না, হ্যাঁ ভি নট ইজ ভি, আবার সাইন স্কোয়ার থিটা নট তো ছিল না, এটা তার মানে কি 2 সাইন থিটা ছিল, সাইন 2 থিটা, তার মানে এ আর বি দুইটা রাইট, মানে এখানে কি বলতো এ আবার কি বি, এটাও রাইট এটাও রাইট, বাতাসে এটা এই দুইটা না, ঠিক আছে, তাহলে এ আর বি রাইট, ঠিক আছে, এ আর বি রাইট। তারপর দেখো একটি বস্তুকে ভূমি হতে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করলে, এবং আমি লাস্টে তোমাদের উদ্দেশ্যে কিছু জাস্ট 2 মিনিট কথা বলবো নি, তোমরা পুরো ক্লাসটা থাইকো, হ্যাঁ, তাদের পড়াশোনা হয় না তাদের উদ্দেশ্যে কথা বলবো, যে একটি বস্তুকে ভূমি হতে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করলে এবং উহা 10 সেকেন্ড বায়ুতে থাকলে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে, ভাই এখানে দেখো কি বলছে, তুমি এই যে উপরে দিলা এটা কি বলতো তোমার টি টাইম, নিচে আসলা এটাকে বলতো তোমার টি টাইম, ঠিক আছে, টি মানে কি বলতো 2t না, ওঠার টাইম প্লাস কি নামার টাইম, তাহলে ভাইয়া টি ইজ ইকুয়াল টু কত টি বাই টু, টি বাই টু, টি বাই কত 2, টির মান দেওয়া আছে কত বলতো, 3 মান দেওয়া আছে কত 10 সেকেন্ড আর 2, তাহলে কত হবে বলতো 5 সেকেন্ড, 5 সেকেন্ড কত বলতো 5 সেকেন্ড, বুঝছো কত সেকেন্ড 5 সেকেন্ড, অর্থাৎ আমাকে টির মান যা হবে ছোট টি কি হবে তার অর্ধেক, তাহলে কত 5 সেকেন্ড। ত্বরণের বৈশিষ্ট্য কোনটি, বস্তু ত্বরণের কি বলতো বলের সমানুপাতিক, এটা রাইট, ত্বরণের একক কি বলতো মিটার পার সেকেন্ড, এটা তো রাইট না, তারপরে কি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তু সরণের হারকে কি বলে বেগ বলে, বা তাৎক্ষণিক বেগ ত্বরণের মাত্রা, এটাও কি রাইট না, তার মানে আমার অ্যান্সার কোনটা বলতো, অ্যান্সার হবে কি বলতো এ নাম্বার, অ্যান্সার হবে কি এ নাম্বার, অ্যান্সার হবে এ নাম্বার। তারপরে দেখো একটি ট্রেন 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে এবং যদি আদি বেগ, মানে এখানে যদি বলতো মানে যদি হয়েছে যদি আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, ট্রেনটি যখন 60 মিটার পথ অতিক্রম করবে তখন এর বেগ কত হবে, ঠিক আছে, ট্রেনটি যখন কি বলতো 60 মিটার পথ অতিক্রম করবে তখন এর বেগ কত হবে, এখানে দেখো তোমাকে কি দেওয়া আছে এ দেওয়া আছে, এটা আমার কি বলতো এটা হলো কি এ, এটা কি তোমার বলতো এটা দেওয়া আছে কত ইউ, এবং 60 মিটার পথ এটা দেওয়া আছে কি বলতো এস, তাহলে এ ইউ এস দেওয়া আছে, ভি চাইছে, তাহলে কয় নাম্বার 4 নাম্বার, খুব সহজ হিসাব, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কত 2as, তাহলে ভাইয়া এখানে ভি ইজ ইকুয়াল টু কত হবে বলতো রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে দেখো ইউ স্কয়ার মানে কি আমাদের বলতো 10 স্কয়ার
2 ইন্টু এর মান কত 3 ইন্টু এস এর মান কত বলো তো 60। আচ্ছা, তাহলে এখানে কত হবে বলো তো 100, এখানে হবে কত 3 দুগুণা 6, 6 6 36, 360, তাহলে কত হলো বলো তো 480। 480 মানে কি 400 হলে কত 20, 480 কত বলো তো তোমার 480। যেহেতু 480 তার মানে 20-এর বেশি হবে, এটা শিওর। কি হবে বলো তো 20-এর বেশি হবে। এখন 20-এর বেশি কত হবে সেটা বলো। এখানে আমাদের 20-এর বেশি কত হবে, 20-এর বেশি কত হবে, 20-এর বেশি এটার অ্যান্সার হবে হলো তোমার কত, দেখো এইটা একটু ঝামেলা, 21.54, 21.44, 21.45, মানে বুঝতে পারতেছো তো এই টাইপের কোশ্চেন তোমার কি বলতো, যদি ক্যালকুলেটর যেহেতু নাই তার মানে তোমাকে স্কিপ করতে হবে। একদম কাছাকাছি অপশন তুমি কিভাবে করবা, তো এটা দিয়ে তোমাকে কি বলতো টাইম নষ্ট করায়, এটা তোমাকে কি করায়, তোমাকে শুধু শুধু টাইমটা নষ্ট করাবে। সো ভাইয়া এগুলা সুন্দর করে স্কিপ করে যাবা, এটা অ্যান্সার কি বলতো সি, এটা অ্যান্সার হবে কি সি। ঠিক আছে, তারপরে দেখো ত্বরণের সাথে বেগ ও প্রবাহের সম্পর্ক কি বলতো, ত্বরণের সাথে বেগ ও প্রবাহের সম্পর্ক হলো যেহেতু আমাদের কি বলতো অবশ্যই সমানুপাতিক, এ সমানুপাতিক কি বলতো আমাদের ভি সমানুপাতিক কত বলতো প্রবাহের ঘনত্ব হলো জে, তাহলে জে, তাহলে আমাদের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। হ্যাঁ, তারপর কি বলতো ত্বরণ ও মন্দনের ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয়, ত্বরণ ও মন্দনের ক্ষেত্রে, ঠিক আছে, ত্বরণ ও কি বলতো মন্দনের ক্ষেত্রে যেটি কি বলতো প্রযোজ্য নয় সেটা কি বলতো, উভয়ের সৃষ্টির জন্য বস্তুর গতির অভিমুখে বল প্রয়োগ করতে পারে, উভয়ের মাত্রা একই, ত্বরণ এবং মন্দন প্রযোজ্য নয় বলছে, উভয়ের মাত্রা কিন্তু এক, তারপর কি উভয়ের একক কি একই এবং উভয় দিক রাশি, তার মানে তিনটেই রাইট। আমাকে বলছে প্রযোজ্য নয়, তার মানে অবশ্যই কি হবে ভাইয়া এ হবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের অতি অল্প সময়ে বস্তুর স্মরণকে ওই সময় দিয়ে ভাগ করে যেটি পাওয়া যায় সেটি কি বলতো অল্প সময়ে। অনেকে ভাবে কি এই অল্প সময় লেখা আছে মানে তাৎক্ষণিক, না, তাৎক্ষণিক মানে কিন্তু সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, কোনো একটা মুহূর্তে, কোনো মুহূর্তে লেখা থাকলে তাৎক্ষণিক, অথবা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি লেখা থাকলে তাৎক্ষণিক। কিন্তু যদি অল্প সময়ে বলে সেটা আমার কি বলতো আলটিমেটলি রিয়েল যেটা সেটা মানে কি প্রকৃত বেগ। ঠিক আছে, স্মরণকে ভাগ করছো সময় দিয়ে মানে কি বেগ পাবা, আবার দ্রুতি বলো না। তার মানে অ্যান্সার কি হবে বলতো আমাদের সি। অ্যান্সার কি হবে বলতো আমাদের এখানে অ্যান্সার হবে কি সি। তারপরে আসো আমাদের 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 60 নিউটন বল 1 সেকেন্ড প্রয়োগ করা হলো, এফ দেওয়া আছে, টি দেওয়া আছে, এম দেওয়া আছে। আমাকে চাইছে কি বলতো স্থিতি অবস্থায় পৌঁছালো, বস্তুটির আদি দ্রুতি মানে ভি চাইছে। সো এই টাইপের যদি বলে ইউ কি জিরো না, ইউ জিরো, তাহলে ইউ যদি কি জিরো স্থিতি অবস্থায় পৌঁছাইলে, যাই হোক তাই ইউ জিরো বা ভি জিরো এইসব ক্ষেত্রে আমাদের কি বলতো এফ ইজ ইকুয়াল টু কত বলতো এম, এম কত এ, বা আমাদের কত বলতো এম ভি মাইনাস ইউ বাই কত বলতো টি এফ। তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে কি হবে বললো তো একটা জিরো, তাহলে এই একটা জিরো মানে আমি এখানে কি দিলাম একটা ভি দিলাম, ধরো ইউ আছে, ধরো ইউ লিখলাম আদি দ্রুতি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত হবে বলো, গুণ করলে তোমার মাইনাস আসুক আর যাই হোক তোমার এখানে তো মান তো মাইনাস ন লাগতেছে না। সো এখানে দেখো ইউ ইজ ইকুয়াল টু কত হবে এফ টি বাই কত বলতো এম, এফ কত বলতো আমাদের 60, টির মান কত 1, এম কত 5, তাহলে 60 বাই 5 মানে কত 12 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত হবে বলতো 12 মিটার পার সেকেন্ড। সোজা কথা মনে রাখবা একটা বেগ থাকলে এফ ইজ ইকুয়াল টু এম ভি বাই টি, সো এই ভি বের করে ফেলবা। তারপরে দেখো কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়, যদি একটি কৈশিক নলে কোনো তরল কাঁচকে না ভিজায় তাহলে নলের ভিতরে তরল খানিকটা কি বলতো নিচে নেমে আসে, মিনিসকাস তৈরি করে। এইটা কিন্তু রাইট, অবশ্যই মিনিসকাস তৈরি করে, তোমরা সপ্তম অধ্যায়ে পড়ছো। একটি বস্তু স্থির অবস্থান হতে 144 ফুট নিচে পতিত হতে যদি 3 সেকেন্ড সময় লাগে তবে ওই বস্তুটির ত্বরণ হবে কত, ত্বরণ হবে এত। তার মানে এটা আবার বের করতে হবে, কি রে প্যারা। তাহলে এখন দেখো স্থির অবস্থা থেকে তার মানে কি এস ইজ ইকুয়াল টু কত হাফ এ টি স্কয়ার, তো এখান থেকে তুমি এ ইজ ইকুয়াল টু মনে রাখবা 2s বাই টি স্কয়ার। ঠিক আছে, এই এক লাইন তোমার বাইসে যাবে, এ ইজ ইকুয়াল টু 2s বাই টি স্কয়ার স্থির অবস্থায়। তাহলে দেখো 2 ইনটু এস এর মান কত, এস এর মান হলো আমার কত 144 বাই টি স্কয়ার, টি স্কয়ার কত বলো তোমাদের এখানে 3 স্কয়ার, তাহলে কত হয় বলো 3 স্কয়ার মানে কত 9, 9 না, হ্যাঁ 9, এটা কত বলো তো 9,
9, 9 তো নাকি 9। তো এখন দেখো তুমি 144কে 9 দ্বারা কাটলে কত হয় বলো তো? 16 হয় না? কারণ 10 16 160, 16, তাহলে 16 দোকানে কত? 32, 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বলছে কি 16 ফুট, মানে 16 ফুট ফুট পার সেকেন্ড স্কোয়ার, 16 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে বলছেই হলো তোমার সরি 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার আছে আমার কি মান অনুযায়ী, কিন্তু বলছে কি ত্বরণ হবে এটা, তাহলে এটা কি রাইট না? তাহলে আমাদের এটি হবে আনসার, এটা হবে আনসার। আর একটি সরল দোলকের সাহায্যে কি পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব? এটা অবশ্যই রাইট। পরম স্কেলে কি অরিজিন শিফটেড সেলসিয়াস স্কেল হিসেবে গণ্য করা যায়? এটাও রাইট। তো আমাদের বলছে কি সঠিক নয়, মানে মানে পরে একটা কোশ্চেনই দিছে, এটা দেওয়া যে কথা, তোমাকে এই মানটা এখানে দেওয়া থাকলে তো একই হইতো, তাই না? হ্যাঁ, তার মানে বি নাম্বার অ্যান্সার। তারপরে আসো আমাকে, একটি পদার্থ নির্দিষ্ট দ্রুতিতে একটি বৃত্তাকার পথে চলছে, তখন ইহার ত্বরণ হলে, ঠিক আছে, ইহার কি বলতো, তোমার যদি ত্বরণ হয় তাহলে কি হবে? ইহার ত্বরণ হলে, যেহেতু সে বৃত্তাকার পথে নির্দিষ্ট দ্রুতিতে ঘুরতেছে, তার মানে কি বলতো, এখানে ত্বরণটা হবে কি বলতো, সুষম ত্বরণ, এবং বলটা হবে কি বলতো, কেন্দ্রাভিমুখী। এটা মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? যদি বৃত্তাকার পথে তোমার নির্দিষ্ট বেগে ঘুরে, বৃত্তাকার পথে নির্দিষ্ট বেগে যদি ঘুরে, তাহলে কি হবে বলতো, ত্বরণটা হবে কি বলতো, তোমার সুষম ত্বরণ। এখন বলতে পারো ত্বরণ শূন্য না কেন? কারণটা হলো দিক পরিবর্তন করতেছে, প্রত্যেকটা মুহূর্তে দিক পরিবর্তন করা মানে কি ভেক্টর রাশি না? তার মানে কি এটা মানে মান সেম থাকবে কিন্তু দিক ভিন্ন, ঠিক আছে? তো এটা হলো সুষম ত্বরণ, এবং বলটা হবে কি বলতো, কেন্দ্রাভিমুখী। তারপর বলছে কি, কোন পদার্থের রৈখিক ত্বরণ পরিমাপের জন্য, কোন পদার্থের রৈখিক ত্বরণ পরিমাপের জন্য নিচের কোন দুটির সাহায্য নিতে হয়? রৈখিক ত্বরণ, তো ত্বরণের ক্ষেত্রে বেগ ও ঘনত্ব এটা লাগবে না, বড় ভল, এখান থেকে ত্বরণ বের করা যায়, দূরত্ব বল থেকে বের করা যায় না, এস এফ দেখে বের করা যায় না, ভর ও বেগ, ভর বেগ মানে কি বলতো, এম ভি, এটাও আমার এখান থেকে কি ত্বরণ বের করা যায় না। কিন্তু দেখো এফ ইজ ইকুয়াল টু কত বলতো, এম এ ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত, এফ বাই কত হলো এম। তাহলে এখানে কি লাগতেছে বলতো, বল ও কি বল রাখতেছে না, তাহলে বর ও কি বল, এটা দিয়ে আমি কি বলতো ত্বরণটা বের করতে পারি। তারপরে দেখো কি বলছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠতে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, উহা 10 সেকেন্ড বাতাসে থাকে, বস্তু কত সময় সর্বোচ্চ মানে লাগবে শূন্য স্থানে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে? তার মানে কি তার অর্ধেক। একটু আগে আমরা দেখলাম এটা, ছোট টি ইজ ইকুয়াল টু কি বলতো, ছোট টি ইজ ইকুয়াল টু বড় টি বাই কত 2। একটি মোটরবাহী চলবার সময় উহার চাকা কি জাতীয় গতি লাভ করে? পর্যাবৃত্ত গতি, চলন গতি, দোল গতি, চলন ঘূর্ণন গতি। মানে চলতেছে আবার কি বলতো ঘূর্ণন গতি, তার মানে কি এটা কি বলতো, চলন প্লাস ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি না, হ্যাঁ চলন ঘূর্ণন গতি। নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি কি সঠিক নয়? বেগ রাশির ক্ষেত্রে বাহির হতে সচল বস্তুর উপর বল ক্রিয়া না করলে ইহার সকল রেখায় সমবেগ চলবে না, এটা ভুল, তার মানে এটা সঠিক। সমতরণশীল বস্তুতে সমবল ক্রিয়া করে এবং বস্তুর পরপর সেকেন্ডের বেগের অন্তরে কি সমতরণ, এটা রাইট, মানে এটা ঠিক আর কি। তারপর বলছে কি, একটি বস্তু স্থিতিশীল অবস্থায় যাত্রা শুরু করে 5 ফুট সমতরণে চললে লাগবে 5 সেকেন্ডে, পরে বেগ কত? আমাকে কি দেওয়া আছে বলতো, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, তার মানে ভি বেগ কত হবে, ভি ইজ ইকুয়াল টু কত, এ টি, যেহেতু ইউ 0, 5 × 5 কত 25, তার মানে এটা রাইট। স্থির অবস্থান হতে সমতরণে গতিশীল বস্তুর প্রাপ্ত বেগ সময়ের কি সমানুপাতিক, ভি সমানুপাতিক টি, এটাও রাইট। 2 3 4 এগুলো কি বলতো তোমার রাইট, কিন্তু তোমার কোশ্চেনে বলছে কি কোনটি সঠিক নয়, তার মানে আমাদের সঠিক নয় কোনটা বলতো, এ। যদি বলতো কোনটি সঠিক তাহলে এই তিনটে অ্যান্সার হইতো, বি সি ডি। আচ্ছা, এরপরে আসো, কোন বাক্যটি ত্বরণের জন্য সঠিক? থিওরিটিক্যাল কোশ্চেন ভাইয়া, কোন বাক্যটি ত্বরণের জন্য কি বলতো সঠিক? তো বস্তু সমবেগে চললে উহার ত্বরণ থাকে, এটা কি ভুল না? সমবেগে চললে কি ত্বরণ থাকে? থাকে না, ত্বরণ শূন্য। ত্বরণে গতিশীল বস্তুর গতিশক্তি এবং ভরবেগ ক্রমশই কি বৃদ্ধি পায়, এটা অবশ্যই রাইট, তাই না? রাইট কিনা বলো আমাদের, এটা রাইট কিনা? রাইট। একক সময় অতিক্রান্ত দূরত্ব দ্বারা ত্বরণ পরিমাপ করা যায়, এটা যায় না। দূরত্ব দ্বারা ত্বরণ পরিমাপ করা যায়, মানে এস বাই টি কি ত্বরণ হয় না, বেগ হয়। বাহির হতে সচল বস্তুর উপর বল ক্রিয়া করলে ওই বস্তু ত্বরণ থাকে না, ত্বরণ তো থাকবে, বল দিলে ত্বরণ থাকবে না, থাকবে। তার মানে আমাদের অ্যান্সার কি বলতো, মানে এটা তো ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাই রাইট অ্যান্সার কোনটা, বি, ঠিক আছে? এরপরে আসো, আর আমাদের কি বলতো তিনটা 6টা কোশ্চেন আছে, ঠিক আছে? তারপরে কি, ওকে, একটি জিপ গাড়ি ঘন্টায় 60 মাইল বেগে চলছে, গাড়ির চালক ব্রেক চেপে 10 সেকেন্ড উহাকে থামিয়ে দিলে সক্ষম হবে। ও আচ্ছা, এটা তো আমরা করলাম তাই না? এটার অ্যান্সার হবে কি বলতো তোমার, এটা
এটা কিন্তু অ্যান্সার এটা, ঠিক আছে। এটা কি বলতো, এটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের লাস্টেরটা করছিলাম, কত 34 নাম্বার স্লাইড, 34 নাম্বার কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু এটা ছিল না, 8.8 ফুট পার সেকেন্ড স্কয়ার। ওই যে মাইলকে তোমার কি করতে হবে বলতো, 5280 দিয়ে তোমার নিতে হবে কি বলতো ফুটে, এবং সেকেন্ডকে নিতে হবে, আওয়ারকে নিতে হবে সেকেন্ডে। এবার আসো, একটি গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, গাড়ির চালক ব্রেক চেপে 5 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করলে এর বেগ 8 সেকেন্ড পরে কত হবে? তার মানে ভি ইজ ইকুয়াল টু কত বলতো, ইউ মাইনাস কত এটি, ইউ কত 50 মাইনাস এর মান কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলে 8 সেকেন্ড পরে কত 8 30, 50 মাইনাস কত 5 8 40, তাহলে কত হবে বলতো 10 না, 10 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে বলতো 10 মিটার পার সেকেন্ড। সো এটার অ্যান্সার কত হবে বলতো, এটার অ্যান্সার হবে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তারপরে আসো, একটি কণা ইউ আদি বেগে এ ত্বরণে চললে টি সময়ে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ, ইউ এ টি এস ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে কি বলতো আমাদের ডি নাম্বার, তাই না। তো স্থির অবস্থা হতে যাত্রা করে একটি গাড়ি 5 মিটার বর্গ সেকেন্ডে সেকেন্ড ত্বরণে চলতে থাকে, মানে ত্বরণ 10 কত 5, 20 সেকেন্ড পরে গাড়িটি যে বেগে চলবে স্থির অবস্থা থাকে, বি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে বলতো এটি, যেহেতু ইউ 0, তার মানে এর মান কত 5 ইন্টু এর টির মান কত 20, 5 20 কত বলতো 100 মিটার পার সেকেন্ড। আমার কত বলতো 100 মিটার পার বর্গ সেকেন্ড, যেটা আছে আর কি ওইটা 100। তো যে একক থাকবে সেই একক ইউজ করতে হবে। ওকে, তো এটা আমাদের ডেন্টাল প্রশ্ন শেষ। এখন আমরা আসো এএফএমসি আমরা কিছু কোশ্চেন দেখবো। এএফএমসি আমাদের এখানে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন আমরা দেখবো। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কোনটি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কি বলতো, অবশ্যই একমাত্রিক গতি, কারণ কি সে খাড়া নিচের দিকে পড়তেছে, খাড়া নিচে অথবা সরলরৈখিক, সেটা আমার কি বলতো একমাত্রিক গতি। তারপরে কি বলছে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্থানচ্যুতির হারকে কি বলে? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, তার মানে কি বলতো তাৎক্ষণিক বেগ, কি বলতো তাৎক্ষণিক বেগ। তারপরে দেখো যে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে কোনটি সঠিক বলতো, তৃতীয় সূত্র অনুসারে অবশ্যই সময় এবং কি দূরত্বের সাথে সময়ের সম্পর্কটা কি বলতো এস সমানুপাতিক টি স্কয়ার, এস সমানুপাতিক কি বলতো টি স্কয়ার। এখন আসো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, হ্যাঁ উদ্দেশ্যে কিছু কথা বলি, যে কি বলতো সেটা কি, যে তোমরা অনেকে বলো ভাইয়া ভাইয়া পড়তে ভালো লাগে না, হ্যাঁ পড়াশোনা নিয়ে কিছু কথা বলি, পড়াশোনা নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে। তো তোমাদের জাস্ট 2 মিনিট কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাঝে তোমরা অনেকেই কোশ্চেন করো আমাকে যে ভাইয়া আমার পড়তে ভালো লাগে না, ঠিক আছে। তো ভাইয়া আসলে তোমার পড়াশোনার তো আসলে কারোই ভালো লাগে না, কারো ভালো লাগে বলো? এটা তো অনেক কঠিন একটা কাজ, আসলে একটা কঠিন কাজ। দেখো তুমি এই যে আমাদের ক্লাসগুলো দেখো, তার মানে তোমাকে দেখতে হয়, লিখতে হয়, শুনতে হয়, মানে তোমাকে মাথার ব্রেনে আবার সেভ করে রাখতে হয়, সেইটা আবার কি বলতো তোমাকে আউটপুট তোমাকে ডেলিভারি করতে হয় খাতায় গিয়ে, মানে এটা কিন্তু অনেক জটিল একটা প্রসেস। তো ভাইয়া মানে এটা খুব সহজ একটা কিছু না, কিন্তু তোমাকে যত কষ্টই হোক না কেন তোমাকে পড়তেই হবে। কারণ কি, তুমি যদি না পড়ো, তোমরা এখানে যারা অনেক ধনী পরিবারের আছো তাদের উদ্দেশ্যে বলতেছি না, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের আছো তাদের তো ভাই পড়াশোনার বিকল্প কিছু নেই। তুমি যদি না পড়ো তাহলে তোমার কি হবে, তোমার ভবিষ্যৎটা কি আমাকে বলো। তোমাকে নিয়ে তোমার বাবা মা স্বপ্ন দেখতেছে, তার স্বপ্নটা পূরণ করতে হবে না বলো, করা উচিত তো। সো ভাইয়া তোমার সর্বোচ্চটা তোমাকে প্রস্তুতি দিয়ে পড়ো। প্রথম তোমাকে অনেক কঠিন জিনিস কঠিনই লাগবে, পরে একবার করো তুমি, কোনোভাবে স্পিড বাড়াইয়া না, স্পিড বাড়ায় দেখলে তোমার যেটা আগে যেরকম ছিল সেরকমই থাকবে। নর্মালি তুমি ক্লাস দেখো, যদি প্রথমবার হয়, পরীক্ষার আগে হলে বা তোমার যদি সময় একদম কম থাকে সেই ক্ষেত্রে স্পিড বাড়াইতে পারো, বাট তুমি নর্মাল সময়ে যদি তুমি কি স্পিড বাড়ায় ক্লাস দেখো তোমার লাভ হবে না। তোমরা একটু কষ্ট করো, অবশ্যই কষ্ট করে তুমি কি বলতো সফলতা পাবা। আর কষ্ট যদি না করো তাহলে কিন্তু হবে না। নিজের কি বলতো বিশ্বাসটা বাড়াও নিজের উপর। তুমি যদি নিজের উপর বিশ্বাস বাড়াও, নিজের উপর যদি কনফিডেন্স থাকে, তাহলে তুমি বিশ্ব জয় করতে পারবা। সম্ভব, মানুষকে দ্বারা সবই সম্ভব।
তুমি যা কল্পনা করো না তাই তুমি অর্জন করতে পারবা। মানুষ কল্পনার থেকেও বেশি কিছু করার সক্ষমতা রাখে ভাই। সো কোনোভাবেই কি বলতো হতাশ হওয়া যাবে না। তো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি প্রত্যেকটা সপ্তাহে এই মেডি ফিজিক্স সিরিজে একটা করে অধ্যায়ের ক্লাস দিব এবং তোমরা প্রত্যেকটা ক্লাস দেখবা এবং অবশ্যই কি করো বলতো, সুন্দর করে কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। যেগুলো সমস্যা সেগুলো নোট করে রাখবা। যে তুমি ধরো স্লাইড তো তুমি পাবাই, তুমি জাস্ট নোট করে রাখবা যে এত নম্বর স্লাইডে তোমার সমস্যা ছিল, তোমার খাতায় নোট করে রাখবা। দেন ওই স্লাইডগুলো তুমি রিভিশনের সময় দেখবা। অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইয়ের জন্য দোয়া রেখো যেন তোমাদেরকে আরো অনেক সুন্দর কি ক্লাস উপহার দিতে পারি। আর অবশ্যই সবাই কি পুরো ক্লাসটি কে কে করলা সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।